আমি কখনো নিজের একান্ত ব্যক্তিগত কাউকে অন্যের সাথে সহ্য করতে পারি না। এটা কি তুমি জানো? মানে? কেন নিশানের সাথেই তোমাকে বাগদান করতে হলো? তোমাদের প্রতিটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যে আমার কাছে পাঠানো হতো, সেটা কি তুমি জানো? জানো না। এসব দেখা আমার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল তুমি বোঝো? বোঝো না। ঘনিষ্ঠ মানে? আরিয়ান, আমি সত্যি বলছি, নিশানের সাথে আমার তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি কখনো। তোমাকে যখন সে আংটি পরিয়ে হাতে কিস করেছিল, সেটা ঘনিষ্ঠ ছিল না? ছিল না সেই মুহূর্ত ঘনিষ্ঠ, যখন তোমার সাথে নাচছিল? দুটোর একটাও আমার ইচ্ছেতে হয়নি আরিয়ান, বিশেষ করে আংটি পরানোর পর সেই ঘটনাটা। আর নাচের কথা বললে, তখন ইস্যুর বান্ধবীরা আমাকে নিয়ে গিয়েছিল। সবাই তখন তাকিয়েছিল নিশান আর আমার দিকে। আমি তখন না কিভাবে করতাম বলো তো? সেখানে থাকা সকলের মনে তখন প্রশ্ন উঠতেই পারত যে যার সাথে কয়দিন পর আমার বিয়ে, তার সাথে নাচতে আমার সমস্যা কোথায়? সেসব ভেবে আমি তখন নীরব ছিলাম। আরিয়ান কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। চোখে তার রাগের ছাপ স্পষ্ট। মিসরাত কিছুটা সময় নিয়ে ভাবল, এরপর দুষ্টু হাসি দিল একটা। আরিয়ানের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মিস্টার হক, এত চলে আপনার? আরিয়ান চোখ পাকিয়ে তাকালে মিসরাত দ্রুত সরে আসে। আপাতত আরিয়ানের চোখের দিকে তাকাতে সাহস হচ্ছে না তার। তুতলাতে তুতলাতে কোনোমতে বলল, দেখো, এইভাবে তাকাবে না। এসব কিন্তু আমিও সহ্য করেছি। 6 বছর আগে এই যে ঢ্যাং ঢ্যাং করে মোনার হাত ধরে চোখের সামনে হাঁটতে, তখন কষ্ট হতো না আমার? রাগ হতো না আমার? আসছে শুধু নিজেরটা 16 আনা বুঝবার ব্যক্তি। আরিয়ান বোধহয় কিছুটা দমল মোনার কথা শুনে। সেই সুযোগে মিসরাত বলল, দেখো, এখন পৃথিবীতে মোনাও বেঁচে নেই, নিশানও বেঁচে নেই। খামোখা মরা মানুষকে কথায় কথায় টেনে এনে কোনো লাভ আছে? তার চেয়ে বরং এটা স্বীকার করে নাও যে ভুল তোমারও ছিল, ভুল আমারও ছিল। সমান সমান হয়ে গেল কাটাকাটি করে। এখন তো অন্তত একটু নরম হও। নাকি আরও কোনো অভিযোগ আছে আমাকে নিয়ে? আমি না স্যাসরা, আমার কাছে কি তাহলে? আরিয়ান, আবারও সেই পুরনো কথা, পুরাতন কথা তুললে কিন্তু এটা বলতে হয় যে তুমি আমাকে এর থেকেও বাজেভাবে বলেছিলে। এখন যদি তর্কে বিতর্কে পুরাতন কথা নিয়ে জড়িয়ে যাই, তাহলে আস্ত একটা ইতিহাস লিখে ফেলতে পারবো এটা নিয়ে। কথা বললে পাল্টা কথাও আসবে। এসব এবার একটু বন্ধ করে শান্তিতে চুক্তি করি আমরা। আমার পরিবার তোমাকে মানবে না মিসরাত। এইভাবে বলো না প্লিজ। আমি জানি এখন ওনাদের সামনে বিয়ের কথা বললে ওনারা কখনোই রাজি হবেন না। এখন আমরা বিয়ের কথা না বললেই তো হয়। কিসের বিয়ে? তোমাকে কবে বিয়ে করলাম আমি আবার? করনি তো কি হয়েছে? করতে কতক্ষণ? মানে? ওই তুমি ছেলে না? হ্যাঁ, ছেলে কিনা বলো। এই, তুমি আমার ছেলের তো মানে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছো? একদম 2 লাইন বেশি বুঝবে না। আমি কোন অর্থে বলতে চেয়েছি সেটা বুঝেছো তুমি? আমি বলেছি যে তুমি একটা ছেলে। সম্পর্কে আগানোর ক্ষেত্রে ছেলেরা বেশি তৎপর থাকে। অথচ প্রেম হোক বা বিয়ে, দুটোর কথা আমি বারে বারে বলেছি বিহার মতো। মানেটা কি? তোমার কি প্রেম করার, বিয়ে করার ইচ্ছে সব মরে গেছে নাকি? প্রেম করব এখন? না, সরাসরি বিয়ে। অ্যাঁ, মানে হ্যাঁ। ঠিক বলছি, আমি বিয়ে করব। দয়া করে এটা এবার জিজ্ঞাসা করে বসো না যে কাকে। পরিবারের অমতে আমি তোমাকে কিভাবে বিয়ে করব? আসবো আরিয়ান। ইশতিয়াকের কথা কানে যাওয়ায় মিসরাতের থেকে নজর সরল আরিয়ানের। হ্যাঁ, এসো। আমাকে পরিবারের সদস্য মানো তো তুমি? এটা কেমন প্রশ্ন করলে বলো তো? অবশ্যই তুমি আমার আপনজন, আমার পরিবারের একজন। কারণ তুমি নুজুর সাথে সরাসরি সম্পর্কিত। নুজু আমার পরিবারের সদস্য হলে তুমি কেন হবে না? তাহলে ধরে নাও যে তোমার পরিবারের এই সদস্য পুরো পরিবারের তরফ থেকে মত দিল বিয়ে করার। মানে? মানেটা আমি বলি ভাইয়া। আরিয়ান অবাক চোখে তাকিয়ে দেখলো দরজার সামনে সাদমানের সাথে ইসরাতও দাঁড়িয়ে। মুখে তার হাসি লেপ্টে আছে। ইসরাতের দিকে তাকিয়ে আরিয়ান প্রশ্ন ছুড়ল, কিসের মানে বলবে তুমি? মানেটা হলো আপুর পক্ষ থেকে তার পরিবারের হয়ে এই বিয়ের সাক্ষী আমি আর সাতমান থাকবো, আর তোমার পক্ষ থেকে থাকবে ইশতিয়াক ভাইয়া। কি ইশতিয়াক ভাইয়া, ঠিক বললাম তো? একদম ঠিক আরিয়ান, আমি সাদমান ইশরাত মিলে ঠিক করেছি সব।
কখন কি করতে হবে সব প্ল্যান করা আছে আমাদের, শুধু তোমার একটু সুস্থ হওয়ার অপেক্ষা। এরপর আর দেরি না করে তোমরা বিয়ে করে একটু থিতে হও তো দেখি তোমরা দুজন। ইশতিয়াক, এত কিছু প্ল্যান করে ফেললে, অথচ পরিবারের কাউকে কিছু না জানিয়ে নুজুকে বলেছো কিছু এই ব্যাপারে? তার সাথে যুক্তি করে বলছো তো এসব কিছু? ওরে বাপ, তোমার বোন! হুম, মিশরাতের ওপর রেগে আগুন হয়ে আছে। এখন যদি আমি তোমার বোনের সাথে তোমার আর মিশরাতের বিয়ের ব্যাপারে কথা বলতে যাই, তাহলে নিশ্চয়ই সেখান থেকে আর বেঁচে ফিরে আসতে পারবো না। আমাকে মেরে সেই জায়গায় কবর দিবে তোমার বোন। আসলে মিশরাত বলছিল তোমাদের বিয়েতে সাহায্য করার কথা। একসময় তো আমারও সাহায্যের প্রয়োজন ছিল তোমার বোনকে পাওয়ার জন্য। মিশরাতের কাছে সাহায্য চাওয়ায় সে আমাকে ফিরিয়ে দেয়নি, উল্টো আমাকে সাহায্য করতে গিয়ে মাঝখান দিয়ে কত কি কাণ্ড কারখানা হয়ে গেল। এখন সে মিশরাতি যখন আমার কাছে তার ভালোবাসা পূর্ণতার জন্য সাহায্য চাইছে, তখন আমি না করি কিভাবে বলো তো? তাই ঠিক করেছি, নুজাহাত আর আমার মধ্যে সম্পর্ক স্থাপন যেমন মিশরাতে সাহায্য করেছিল, তেমনি তোমার আর মিশরাতের সম্পর্কের মধ্যে স্থাপন করতে আমি সাহায্য করব। আরিয়ান বোকাশোকা মুখ করে সকলের দিকে একবার তাকাচ্ছে। বাহ, পাত্রী সমেত বিয়ের সাক্ষীরাও পুরো তৈরি হয়ে আছে বিয়ের জন্য, অথচ পাত্র কিনা জানলো এখন। আরিয়ান কিছু একটা ভেবে নাবোধক মাথা নেড়ে শঙ্কিত কণ্ঠে বলল, তোমরা বুঝতে পারছো না, এভাবে পরিবারের সম্মতি ছাড়া বিয়ে হয় না। মিশরাতের মুখের হাসি এবার যেন উবড়ে গেল। এত করে বলার পরও আরিয়ান সেই এক জায়গাতেই আটকে আছে। পরিবার তো মিশরাতের নিজেরও আছে, পরিবারের গুরুত্ব সেও বুঝে। পরিবারের অসম্মতিতে কিছু করার ইচ্ছে তারও ছিল না, কিন্তু পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে আছে যে বিয়েতে পরিবারের সম্মতি পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে তো আরিয়ানের পরিবার তাকে মেনে নিতেও পারে, আর তার দৃঢ় বিশ্বাস যেন মেনেই নিবে। কিন্তু তার আগে তো বিয়েটা অন্তত হওয়া দরকার। আরিয়ানের কথা বলার পরিপ্রেক্ষিতে ইশতিয়াক বলল, দেখো আরিয়ান, মিশরাতকে এখন তোমার পরিবার মানবে আমিও বলছি না, কিন্তু একটা সময় গিয়ে তো মানতেই পারে যদি তুমি তাকে বিয়ে করো। তুমি ভেবে দেখো আরিয়ান, মিশরাত কিন্তু তোমার পরিবারের সকলের প্রিয় ছিল, তাই না? আম্মা আর তোমার বোন এখন খুব রাগ করে আছে তার উপর, কিন্তু একসময় কিন্তু তাদের দুজনের সাথে মিশরাতের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তোমাদের পরিবারের সদস্যদের মধ্যে। তোমাকে যখন হসপিটাল অবধি মিশরাত প্রত্যাখ্যান করে পাঠিয়ে দিয়েছিল, তখনও কিন্তু মিশরাতের প্রতি বিরূপ ধারণা তৈরি হয়নি তোমার পরিবারের। হ্যাঁ, হয়তো কিছুটা আঘাত পেয়েছিল, কিন্তু মিশরাতের সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়নি। হলো কখন? এবার যখন তোমার ওপর দিয়ে আর একটা বড়সড় রকমের ফাড়া গেল তখন। কিন্তু এখন যে ফাড়ার জন্য মিশরাতকে দায়ী করছে, এটাও তো ঠিক না বলো? তোমার সাথে এবং তোমার পরিবারের সাথে আরিফের শত্রুতা ছিল, আর শাস্তি মিশরাত কেন ভোগ করবে? তাছাড়া ব্যাপারটা এভাবে একটু ভাবো, যদি মিশরাত আজ থেকে 6 বছর আগে তোমার জীবনে না আসতো, তাহলে মোনাকে সন্দেহ করার মতো কেউ থাকতো না, আর মোনা ধরাও পড়তো না। এটা স্বয়ং আরিফের মুখের কথা ছিল। তাহলে শেষ পর্যন্ত কি হতো? মোনা তোমাদের একেবারে সর্বশান্ত করে দিয়ে যেত। এক্ষেত্রে তো বলতে হয় যে মিশরাতে থাকার কারণে এক প্রকার বেঁচে গিয়েছিলেন। তোমার পরিবার, তোমার ব্যবসা বেঁচে গিয়েছিল। এই সবগুলো পয়েন্ট তো তোমার পরিবারের কাছে উপস্থাপন করতে হবে আরিয়ান। সেটা যদি এখন বলতে চাও তাহলে কখনো সম্ভব হয় না, কারণ তোমার পরিবার এই কথাগুলো বোঝার চেষ্টাও করবে না। তাই বলছিলাম যে বিয়েটা করে নাও আপাতত, পরে না হয় পরিবারের সবাইকে ম্যানেজ করো। আরিয়ানের মনে এখনও সংখ্যা উক্তি দিচ্ছে, সে নিশ্চুপ এখনও। সেদিকে লক্ষ্য করে একবার আরিয়ানকে শীতল কণ্ঠে মিশরাত বলল, ও, তার মানে তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো? এটা প্রথমেই সরাসরি বলে দিলে পারতে। ইশতিয়াক ভাইয়া, আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু সাহায্যের আর কোনো প্রয়োজন নেই। আমি জোর করে কারোর জীবনে যেতে চাই না, কারোর জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি হতে চাই না। মিশরাত আর একটা কথাও বলল না, এমনকি আরিয়ানের দিকে তাকালোও না। ডালিমের প্লেট বিছানায় রেখে দিয়ে সরাসরি বেরিয়ে গেল রুম থেকে। এখন অবস্থা হচ্ছে সাদমান, ইসরাত আর ইশতিয়াক তিনজনেরই খুব বিরক্তমাখা চাহনি দিয়ে আছে আরিয়ানের দিকে। অথচ বেচারা আরিয়ান যে কি মহা বিপদে পড়েছে সেটা কাকে বোঝাবে? সন্ধ্যার আগেই বাসায় চলে এসেছে মিশরাত। একটু পর ইসরাতও ফিরেছে সাদমানের সাথে। বাসায় ফেরার পরপরেই চলে গিয়েছে বোনের রুমে। গিয়ে দেখলো মিশরাত কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানায়। এখন শীতকাল,
কম্বল মুড়ে দেওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আজকের ঘটনার পর এখন এই স্বাভাবিক ব্যাপারটাই ইসরাতের কাছে অস্বাভাবিক লাগছে। তার বোন আবার কাঁদছে না তো? মিসরাতকে কোনো কিছু বুঝতে না দিয়ে ইসরাত কম্বলটা টান দিয়ে সরিয়ে দিল হঠাৎ করে। এরপর দেখতে পেল সে যা সন্দেহ করেছিল সেটাই ঠিক। মিসরাতের চোখ দুটো লাল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে, সাথে নাকটাও। আসমিকভাবে ইসরাত এভাবে কম্বল টান দেবে সেটা বোধহয় বুঝেনি মিসরাত। দ্রুত চোখ মুছে সে অন্য পাশে ফিরে গেল কম্বল নিয়ে। আপু তুই কাঁদছিস? ইস্যু প্লিজ একটু একা থাকতে দিবি আমাকে? আপু আমি প্লিজ এখন যা এখান থেকে, ভালো লাগছে না আমার কিছু। ইসরাত অগত্যা মুখ কালো করে সেখান থেকে চলে আসলো। কি করবে না করবে ভেবে সাদমানকে ফোন দিয়ে বসলো। প্রথমবার ফোন ধরেনি সাদমান, দ্বিতীয়বার রিসিভ করলো ফোন। হ্যাঁ বলো। কোথায় তুমি? এই মাত্র তো তোমার সাথেই বাসায় ফিরলাম, কেবল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। আপু কাঁদছে। কাঁদতে দাও, এখন বিরক্ত করো না। কিন্তু আপুর কান্না আমি সহ্য করতে পারি না। কি হতো বলো তো আরিয়ান ভাইয়া একটু হ্যাঁ করে দিলে? এটা যার যার মনের ব্যাপার ইসরাত, বিয়ে জোর করে হয় না। সারা জীবন যাদের একসাথে থাকতে হবে তাদের মধ্যে থেকে যদি কারোর বিন্দুমাত্র দ্বিমত থাকে তবে আমি বলবো বিয়ে না করাই ভালো। কিন্তু ভাইয়া না আপুকে ভালোবাসে, কত কিছু করলো আপুর জন্য, আর এখন এভাবে নিষ্ক্রিয় হয়ে আছে। সে হয়তো তার পরিবারের কথাও চিন্তা করছে। আমাদের কারোর চিন্তার সাথেই কারোর চিন্তা মিলে না ইসরাত। ওরা দুজন এমনিতেই অনেকবার একে অপরের থেকে দূরে সরে গিয়েছে। নিয়তি তাদের এক করেও করেনি, তাই বাকিটা আমি নিয়তির উপরেই ছেড়ে দিচ্ছি। নিয়তিতে থাকলে হবে, নয়তো আর কি, এভাবেই চলবে দুজন দুজনের মতো। আচ্ছা শুনো, আব্বু বলছিল আঙ্কেলের সাথে আগামীকাল কথা বলবে আমাদের বিয়ের ব্যাপারে। তোমার ক্লাস শুরু হবে কয়েকদিন পর থেকেই, বিয়েটা হঠাৎ করে আটকে গেল, তাই আব্বু চাইছে কাজটা সেরে ফেলতে। কবে ডেট ঠিক করবে? হয়তো 2-3 দিনের মধ্যেই। ভালো লাগে না যেন। আপু গতবারও মন খারাপ করে রেখেছিল বিয়ের সময়, এইবারও মন খারাপ করে রাখবে। আরিয়ান ভাইয়া আর আপুর সম্পর্কের সমীকরণ এতটা জটিল কেন বলতে পারো? প্রথমত ভাইয়ার সম্পর্কে এগোতে চাইলো না, এরপরে আপু পিছিয়ে গেল, আর এখন যখন দুজনেই একটা সমাধানে আসতে চাইছে তখন বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাইয়ার পরিবার। এর কি কোনো সমাধান নেই বলো? ওই যে আগেই বললাম, নিয়তি। আল্লাহ যদি তাদেরকে একসাথে রাখবেন সেটা ঠিক করে রেখেছেন, তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন তারা এক হবেই। আর না হলে তো আমাদের কিছু করার নেই, বলো। ইসরাত সাদমানের সাথে কথা বলতে বলতে ওকে দিয়ে আবার মিসরাতের রুমে তাকালো। মেয়েটা এখনও কান্না করছে। ধুর, ভালো লাগে না তার একদম। কেমন আছেন ভাইজান? শোয়েব রহমান ফোন করেছে 3বার করে, ফোন রিসিভ করেনি আহনাফ হক। চতুর্থবারের মতো ফোন করায় বেশ বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে কানে লাগানোর সাথে সাথেই এই কথা বললেন শোয়েব রহমান। জি, আপনাদের সাথে সম্পর্ক না রেখে ভালোই আছি। আসলে আমার ছোট মেয়ের বিয়ে এই রবিবারে, আর 3 দিন পর আপনি সমেত আপনার পুরো পরিবার নিমন্ত্রিত। আর কিছু? মিশরাতের আম্মু একটু কথা বলতে চাই আপনার সাথে। রেনু আক্তার ফোন কানে লাগিয়ে নরম কণ্ঠে বললেন, ভাইজান, আমি আরিয়ানের সাথে তো আর কথা বলতে পারিনি। আপনাদের কাছেই তাই একটা জিনিস স্বীকার করা ছিল। আসলে আমি লজ্জিত ভাইজান। ইস্যুর কিডন্যাপের দোষ আমি আরিয়ানের উপর চাপিয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি ভাইজান। আসলে তখন মাথার রক। আপনার কথা শেষ? না, আর একটু বাকি আছে। আমি আপনার কথা শুনতে ইচ্ছুক নই। আপনি আহনাফ হক কথা শেষ করার আগেই ফোন টান দিয়ে নিয়ে গেলেন জোহরা বেগম। এরপর বললেন, কি সমস্যা? ভাবি, আসলে ভাইজানের কাছে মাপ চাইতে নিয়েছিলাম। আমি ভুল বুঝেছিলাম আরিয়ানকে, তাই আপনার কাছেও চাইছি। আর আরেকটা কথা বলার ছিল। আসলে বলেছিলাম যে একটু দ্রুত কথা বলে উদ্ধার করবেন আমাদের। মিশরাত আর আরিয়ানকে এক করে দেওয়ার কথা কি আপনারা ভেবেছেন কিছু? আপনার কি আমাকে পাগল মনে হয়? গতকাল যে আমি কথাগুলো বলে আসলাম তাতে আপনাদের বোঝা হয়নি যে আপনাদের বড় মেয়ে আমাদের কাছে কতটা ঘৃণিত। এখন সম্পর্কের কথা তোলেন কোন আক্কেলে? শোনেন, স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমরা আপনাদের সাথে আত্মীয় তো দূর, কোনো রকমের যোগাযোগ রাখতে আর আগ্রহী নই। ভবিষ্যতে আর কখনো ফোন না দিলে খুশি হব। ফোন কেটে দিলেন জোহরা বেগম। রেনু আক্তার ফোন হাতে আরেকবার তাকালেন শোয়েব রহমানের দিকে।
আজকে মিসরাতের কান্নাকাটি ওনাদের সহ্য হয়নি, তাই মিসরাতকে কিছু না জানিয়ে নিজেরা ফোন করেছিলেন আরিয়ানের আব্বু আম্মুর সাথে কথা বলতে, কিন্তু কোনো লাভই তো হলো না। আগামীকাল আবারও সাদমান আর ইসরাতের বিয়ের তারিখ ঠিক হয়েছে। দুই পরিবারে সকলের মনে এখন আনন্দ থাকলেও সেই আনন্দ পরিপূর্ণতা লাভ করছে না ইসরাতের জন্য, কারণ চোখের সামনে মিসরাতকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখতে পারছে না সে। যদিও মিসরাত সেই রাতের পর থেকে আর কাঁদেনি, কিন্তু মনে মনে এক সাগর দুঃখ পুষে রেখেছে, সেটা ঠিকই বুঝতে পারছে ইসরাত। মিসরাতকে তার আব্বু আম্মু দুজনে সান্ত্বনা দিতে যতবারই গেছেন ততবারই মিসরাত বলেছে সে ঠিক আছে, যা হয়েছে মেনে নিয়েছে, তাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই। ইসরাত সব কিছু দেখেছে শুনেছে, আর এসব যে মিসরাতের মনের কথা নয় এটাও সে জানে। এখন রুমে মিসরাত, আর সে ছাড়া আর কেউ নেই। মিসরাত ইসরাতের বিয়ের গয়নাগাটি সাজিয়ে একসাথে রেখেছে সামনে। আপু, হুম। ভাইয়ার সাথে কথা বলেছিস আর? তুই আগামীকাল চুল খোলা রাখবি নাকি খোপা করে রাখবি বলতো? আপু, আমি কিছু বলছি তোকে, কথা এড়িয়ে যাচ্ছিস কেন? কারণ সেই টপিকে কথা বলতে আমি আগ্রহী নই। ভাইয়া তোকে আর ফোন করেনি একবারও? সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সে আমাকে নিজের জীবনে চায় না। কেন জোর করে তাকে বিয়ে করতে বাধ্য করব বলতো? তার মানে ফোন করেনি একটাবারও? না, জানিস শিশু, আমার এখন তার কিছু কিছু কথা মনে পড়লে মনে হয় সে সেই সময় হয়তো আমার সাথে মজা করছিল। সে আমার সাথে প্রতারণা করেছিল, মিথ্যে বলে আমাকে জনসম্মুখে ডেকে অপমান করেছিল। সেসবের বিনিময়ে আমাকে ক্ষমা চেয়ে নিতে যখন এসেছিল, তখন আমি তার কাছে কেন যাইনি সেটাই বোধহয় তার মূল কথা। তাই তো হসপিটালে যখন অ্যাক্সিডেন্ট করে একটা বাজে অবস্থায় বিছানায় পড়েছিল, তখনও নিভু নিভু চোখে সে আমাকে বলেছিল তার ভালোবাসা দেরিতে গঠিত হলেও নাকি মজবুত। অর্থাৎ সে আমাকে প্রত্যাখ্যান করার পরে আবার যখন আমাকেই চাইতে এলো, তখন আমি তাকে সুযোগ দিলাম না, তাই হয়তো তার ভালোবাসা মজবুত। এর অর্থ তাহলে কি দাঁড়ায়? আমি কেন সুযোগ দিলাম না, তাই আমারটা ভঙ্গুর। আবার আমি তাকে আসলেই কোনো এক সময় ভালোবেসেছিলাম কিনা সেটা নিয়েও তখন সে প্রশ্ন তুলেছিল, কারণ প্রথমবারেই আমি তাকে গ্রহণ কেন করিনি। অথচ দেখ, এবার যখন আমি নিজে থেকে তার কাছে গেলাম, এটাও বললাম যে ভুল তোমারও ছিল আর ভুল আমারও ছিল। এরপর বিয়ের কথাও নিজ থেকে এতবার করে বললাম, অথচ সে আমাকে ফিরিয়ে দিল। আবার সে দাবি করেছিল তার ভালোবাসা মজবুত। আমি তাকে ক্ষমা করতে পারিনি বলে যদি আমার ভালোবাসা মজবুত না হয়, তাহলে তো বলবো সে আমাকে ক্ষমা করতে পারছে না, তার মানে তার ভালোবাসাও মজবুত না। ইশতিয়াক ভাইয়া যেই কথাগুলো বলেছিল সেগুলো কি অযৌক্তিক ছিল? তার ভালোবাসা যদি এতই মজবুত হতো, তাহলে কেন সে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে রাজি নয়? আরিয়ানের পরিবার সবাই যেই দোষে আমাকে দোষী করেছে সেগুলো কি সত্যি? তবু আমি নিশ্চুপ ছিলাম, আছি। সেদিন গাড়িতে সকলের কটু বাক্য শ্রবণ করলাম, একটা শব্দও করিনি। আমাকে অপয়াও বলল, তবুও চুপ ছিলাম। কেন বলতো? সেই মানুষটাকে পাওয়ার জন্য। অথচ সেই মানুষটাই তো আমাকে বিয়ে করতে রাজি নয়। আমি তাহলে আর কিসের আশা করে বসে থাকবো বলতো? সে আমাকে ভালোবাসে বলে যে বড় বড় বয়ান দিয়েছিল, তার উপর আস্থা রেখে আমি ফিরে গিয়েছিলাম তার কাছে। ইস্যু, জানিস ইস্যু, আমি এখনও অতীতের তিক্ততা ভুলে উঠতে পারিনি। তাই তো আরিয়ানকে বলেছি আমি আগের জায়গায় ফিরবো না। সেখানকার মানুষগুলো আমাকে যেই দৃষ্টিতে দেখছিল, সেই দৃষ্টি আমি ভুলি কি করে? তবুও সেসব তিক্ত স্মৃতি ভুলে যেতে চেয়েছিলাম। আরিয়ানকে রাগের বশবর্তী হয়ে কোনো কোনো সময় একটু বেশি উল্টাপাল্টা কথা বলেছি, মানি আমি সেটা। তার জন্য তো আমি বলেছিও যে আমার দ্বারা ভুল হয়েছে। আমি নিজের দিক থেকে আর কি করব বলতো? সেই কারণে আর কিছুর আশা রাখি না আমি ভাইয়াকে ফোন করব? দরকার নেই ইস্যু। যেই মানুষটা আমার অনুরোধের দাম দেয়নি, সেই মানুষটা তোর কথা আর কি গুরুত্ব দেবে? তাছাড়া তুই তো গিয়েছিলি হসপিটালে কথা বলতে, কোনো লাভ হয়নি, বাদ দে। তুই তাহলে হাল ছেড়ে দিবি? আমি এখন আরিয়ানের কথার দৃঢ়তা পরীক্ষা করতে চাই ইস্যু। আমি দেখতে চাই আসলেই তার কথাগুলো কতটা সত্যি, আসলেই তার ভালোবাসা কতটা মজবুত।
যেই প্রত্যাখ্যান আমি করার কারণে সে আমার ভালোবাসায় প্রশ্ন তুলেছিল, এখন সেই একই প্রত্যাখ্যান যদি সেও করে তাহলে তার কথার তো দাম রইল না। আমি দেখতে চাই সে কি করে। কাউকে নাকি সত্যিকার অর্থে মন থেকে চাইলে পাওয়া যায়। দেখি আমার চাওয়ার সাথে আমার প্রাপ্তির পাল্লা কতটুকু হয়। হসপিটালে আরিয়ানের পাশে বসে গভীর মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছে ইশতিয়াক। আরিয়ান বালিশে হেলান দিয়ে বসে আছে। একটু পর পর ইশতিয়াকের দিকে তাকাচ্ছে, যদিও ইশতিয়াকের সেদিকে নজর পড়েনি। ইশতিয়াক, শোয়েব আঙ্কেল নাকি আব্বুকে ফোন করেছিল আর আন্টিও নাকি কথা বলেছে। হুম, আমাকে যে বললে না কিছু এই ব্যাপারে। আমার মনে হয় না মিশরাতকে নিয়ে তোমার আর কোনো আগ্রহ অবশিষ্ট আছে। তাই মিশরাতের আব্বু আম্মু ফোন করলেও কি না করলেও কি, সেটা তোমার না জানলেও চলবে। এভাবে কথা বলছো কেন? আমি কি মিথ্যে বললাম আরিয়ান? মিশরাতের ওপর যদি তোমার আগ্রহ থাকতো তাহলে তার কথা তুমি একটু হলেও বিবেচনা করতে। তার কথায় যখন বিবেচনা নাওনি, তাহলে তার পরিবারের কথাই শুনে তুমি কি করবে? আব্বু আম্মু নাকি অনেক কথা শুনিয়ে দিয়েছে ওনাদের। তো শোয়েব আঙ্কেলকে সত্যি মন থেকে অনেক শ্রদ্ধা করি। আমার এসব শুনে ভালো লাগেনি। ও আচ্ছা। ইশতিয়াক এমনভাবে কথা বলছে যেন আরিয়ানের কথায় সে কোনো গুরুত্ব দিচ্ছে না। ইশতিয়াক, একটু কথা বলবে আমার সাথে? ইশতিয়াক ফুস করে একটা শ্বাস ছেড়ে খবর কাগজ নিচে নামিয়ে বলল, বলো কি বলবে। আমি মিসরাতকে না করে দিয়েছি, সেটা তো কোনো ভুল করিনি, তাই না? যাকে তুমি না করে দিয়েছো তার কথা এত ভাবনার কারণ কি তোমার আরিয়ান? আরিয়ান অস্থির হয়ে বলে উঠল, জানি না, কিছু জানি না। আমি কেমন জানি একটা অশান্তি হচ্ছে আমার। অশান্তি আগ বাড়িয়ে নিজেই তৈরি করছো, এখন সেটা বলে কি লাভ? মানে? আরিয়ান, এ পর্যন্ত যা যা ঘটেছে তার উপর আমার কিছু কথা রাখবো। তুমি এবং মিশরাত উভয় পক্ষ থেকে নিজের মতামত বক্তব্য করবে। তার জন্য আমি তোমাকে কিছু প্রশ্ন করব, আর তুমি এসবের উত্তর এক শব্দে দেবে, ঠিক আছে? আচ্ছা। সম্পর্কে প্রথম তুমি জড়াতে চাওনি, কথা সত্যি? সত্যি। এত বুদ্ধি থাকা সত্ত্বেও মনের অলস পরিচয় তুমি ধরতে পারোনি। ভুল মানুষকে তুমি সর্বপ্রথম পছন্দ করেছিলে, কথা সত্যি? সত্যি। মিশরাত কখনোই তোমার জীবনে প্রথম পছন্দ ছিল না, ছিল মোনা। আজ যদি মোনার কাছ থেকে প্রতারিত না হতে তাহলে কখনোই মিশরাতের কাছে তুমি ফিরতে না, কথা সত্যি? ঠিক আছে, কিন্তু হ্যাঁ কি না? হুম। একটা মেয়ের আত্মমর্যাদা সবচেয়ে অমূল্য সম্পদ তার কাছে, সেটা মানো? মানি। তোমার বোনও একটা মেয়ে, মিশরাতও একটা মেয়ে। তোমার বোনের সাথে নাই করতে গেলে একটা ভুল মানুষের ফাঁদে পড়ে। প্রপোজ করার নামে মিথ্যে আশা দিয়ে মাঠ ভর্তি এতগুলো মানুষের সামনে পবিত্র একটা মেয়ের চরিত্র নিয়ে জঘন্য রকম প্রশ্ন তুললে, কথা মিথ্যে? না, কিন্তু এসব এখন কেন বলছো? কথা শেষ করতে দাও। 5 বছর পর মেয়েটার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে গেলে, এবার মেয়েটার জায়গায় নিজের বোনকে কল্পনা করো, আর তোমার জায়গায় আমাকে। আর তুমি মেয়েটার বড় ভাই, ভাবো নিজেকে। এবার বলো, তোমার বোনকে চরিত্রহীন বলা এই আমি যদি তোমার বোনকে আমার জীবনে ফিরে আসতে বলতাম তাহলে তুমি কি করতে? পয়েন্ট টু বি নোটেড। তোমার বোনের কারণেই কিন্তু একটা নিরাপদ মেয়েকে কলঙ্কিত করতে তুমি দুবার ভাবোনি। এবার বলো, কি করতে আমি হিসেবে ওই ছেলেকে? মারধর করে তাড়িয়ে দিতাম, কখনই আসতে দিতাম না আমার বোনের জীবনে। মিশরাতের ভাই নেই, তাই তার ভাই যেটা করতো তার বোন আর আব্বু আম্মু সেটাই করেছে। এখানে দোষ কোথায়? এবার আসি মিশরাতের দিকে। প্রথমত, অতীত পুরোপুরি না জেনে মিশরাত তোমাকে দ্বিতীয়বারের মতো তার জীবনে প্রবেশের অনুমতি দেয়নি, সেটা অস্বাভাবিক ছিল না। মিশরাত কি নিজে থেকে নিশানকে পছন্দ করেছিল যেমনটা তুমি মোনাকে করেছিলে, নাকি পারিবারিক পছন্দ ছিল? পারিবারিক। তুমি মোনাকে ভালোবেসেছিলে, মিশরাত ভালোবেসেছিল নিশানকে। না। তোমার পরিবার যদি ভাই রাজনীতিওয়ালা মাথা নিয়েও মোনাকে চিনতে না পারে, তাহলে মিশরাতের পরিবারের মতো একটা সাধারণ পরিবারের মানুষ কি নিশানের মতো কাউকে চেনে? অবাক করার মতো কিছু আছে? না। এবার আসি মিশরাতের পক্ষ থেকে শেষ পয়েন্টে। মিশরাত যখন সত্যিটা জানলো তবুও সে তোমাকে তার জীবনে চাইতে নারাজ। এখন আমি নিরপেক্ষ মতামত দেব। একদিক থেকে বলতে গেলে সে তখন সার্বিক পরিস্থিতি বিচার করে তোমাকে একটাবার সুযোগ দিতে পারত। এবার অন্য দিক থেকে বলতে গেলে সে নিজেকে তোমার জীবনে অপশনাল হিসেবে চায়নি। তার একটাই কথা ছিল, মোনা ভালো ছিল না বলে তুমি তার কাছে ফিরে এসেছ।
তার মানে সে তোমার কাছে অপশনাল। কিন্তু মিশরাত যে মানুষটাকে ভালোবাসতো, সে মানুষটার জীবনে সে মুখ্য প্রেম হতে চেয়েছিল, তাই সে তখন ফিরতে চায়নি তোমার জীবনে। এ পয়েন্টকে তাই আমি দুই দিক থেকে ঠিক বলবো। যাই হোক, সে তোমাকে অতীতে সত্যি জানার পরেও মেনে নেয়নি তখন। ভালো কথা, প্রত্যেকের নিজস্ব ইচ্ছা থাকতে পারে। তোমাকে একসময় ভালোবেসেছে বলে যে অপমান হওয়ার পরেও তোমার প্রেমে সাড়া দেবে, তার কোনো অবাধ্যকতা নেই। এতটুকু পর্যন্ত তাও ঠিক ছিল। তাহলে ভুল কোথায়? এরপর থেকে সে এবং তার পরিবার, বিশেষত তার আম্মু যেটা করেছে তার পুরোটাই ভুল। সে তোমাকে ফিরিয়ে দিতেই পারত, কিন্তু তোমাকে তার প্রতি এই ভালোবাসার প্রকাশকে এক প্রকার পাগলামো এবং ছ্যাঁচড়ামি বলেছিল সে। রাস্তার কুকুরের সাথে এক অর্থে তুলনা করেছিল তোমাকে। তুমি বিছানায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিলে, তখন সে তোমাকে এসব বলেছিল। একটা সিরিয়াস পেশেন্ট যে কিনা কেবল চেতনা ফিরে পেয়েছিল অপারেশনের পর, তার সাথে এমন ব্যবহার করা একেবারে দৃষ্টিকটু। এটা ছিল মিশরাতের ভুল। এবার আসি তার আম্মুর কথায়। প্রথমত হসপিটালে ওই ভদ্রমহিলা মিশরাতকে বরাবরই উস্কে দিচ্ছিল তোমার বিরুদ্ধে। সেখানে অবশ্য ইশরাতও সামিল ছিল। তবে তোমার থেকে শুনলাম পরে সে তোমার কাছ থেকে পা ধরে মাপ চেয়েছে। আচ্ছা, তার টপিক বাদ দাও। কিন্তু এই যে মিশরাতের আম্মু, ভদ্রমহিলা বিনা কোনো প্রমাণে, কোনো কিছু না জেনে চোখ বন্ধ করে বলে ফেললেন তুমি ইশরাতের কিডন্যাপ করিয়েছ। এমনকি আমি যতটুকু শুনেছি, বোম ব্লাস্টের পর যখন ইশরাত সাদমানকে ফোন করেছিল, তখন সব শুনে উনি স্রেফ অপেক্ষা ছাড়া আর কিছুই করেননি। এটা আমার কাছে অমানবিক লেগেছে। আপনার বড় মায়ের সাথে একসময় অন্যায় করা ছেলেটা ক্ষমা চাওয়ার পরও আবার আপনার ছোট মেয়েকে বাঁচিয়েছে। তার বিনিময়ে ছেলেটার প্রাণ নেই এটা যখন সবাই বলেছিল, তখন আপনার আক্ষেপ ছাড়া আর একটু দুঃখ প্রকাশ করার মতো কোনো কিছুই ছিল না। সত্যি বলতে এই মহিলাকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। উনি আমার গুরুজন। আমার এটা বলা হয়তো বা ঠিক নয়, তবুও যা সত্যি সেটা বলতে দ্বিধা করি না। এবার সর্বসারকুলে পুরো ঘটনার পরিসমাপ্তি টানছি। মিশরাত পুরাতন সব ঘটনা ভুলে গিয়ে তোমার কাছে ফিরতে চাইছে। তোমার প্রতি তার করা সে ব্যবহার কিছুটা হলেও সে অনুতপ্ত, তা বোঝা যায়। তার মতো একটা অ্যাডাল্ট মেয়ে হুজুগের বেশে পুরো জীবন একটা ছেলের সাথে কাটানোর সিদ্ধান্ত নিত না। যদি আমি শুনেছি এটা মিশরাত মানতে নারাজ যে কৃতজ্ঞতার খাতিরে সে তোমার কাছে ফিরে এসেছে। তবে আমার মতে তার তোমার কাছে ফিরে আসার কারণ তিনটা। প্রথমত, সে তোমাকে এখনও ভালোবাসে। দ্বিতীয়ত, তার অনুতপ্ত হওয়া। তৃতীয়ত, তার তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, কারণ তার বোনকে তুমি বাঁচিয়েছ। আবার সে বলেছে যে অতীতে তুমি ভুল করেছিলে এবং ভুল তারও ছিল। অর্থাৎ সে এটা স্বীকার করেছে যে তারও ভুল ছিল। সম্ভবত অ্যাক্সিডেন্টের পর হসপিটালে বেডে থাকাকালীন তার ব্যবহার নিয়ে সে ভেবেছে এবং সে কারণে এটা বলেছে। আম্মাকে নিয়ে যখন মিশরাতের বাসায় গিয়েছিলাম বম ব্লাস্টের রাতে, সেদিন দেখেছিলাম তার অবস্থা। তোমাকে হারিয়ে তার বিধ্বস্ত অবস্থা হয়েছিল। তা কি তুমি জানো? জানো না? আমি দেখেছি সেটা। আর তোমাকে 3 দিন আগে হসপিটালে দেখতে এসে যখন সে বাইরে দাঁড়িয়েছিল, তখনও তার খুশির কান্না আমি দেখেছি। সে এবার নিজে থেকে এসেছে তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে। তোমার সাথে এক হওয়ার উদ্বেগ এবার তার তরফ থেকে আসলো। শেষে রইল 2টা পরিবারের অপমানের কথা। তোমার পরিবার সবার আগে মিশরাতের আব্বুকে অপমান করেছে। এবারও কিন্তু সূত্রপাত তোমাদের তরফ থেকে এসেছে। পরবর্তীতে মিশরাতের পরিবার কাছে তুমি অপমানিত হলে, শুধু মিশরাতের আব্বু অর্থাৎ শোয়েব রহমান বাদে। তুমি অ্যাক্সিডেন্ট করে যখন হসপিটালে ছিলে, তখন তোমাকে দেখতে আসার পর অপমানিত হলো তোমার পরিবার। যদিও মিশরাতের আম্মু তখন সরাসরি তেমন কিছু বলেনি, কিন্তু এটাকেই আমি অপমান ধরে নিলাম। আর সর্বশেষ এবার অপমানিত হলো আবারও মিশরাতের আব্বু আম্মু। কেন? কারণ তারা মিশরাতকে নিজেদের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে নারাজ। মিশরাতের অপরাধ কি? তুমিই বলো, মিশরাতের অপরাধ কি? আব্বা আমার মাথায় এই সাধারণ একটা কথায় কেন ঢুকছে না যে তোমাদের সব সমস্যার কারণ আরিফ, মিশরাত নয়। আরিফের দোষ কেন মিশরাতকে দেওয়া হচ্ছে? আর তোমাকেও বলি ভাই, কি দরকার ছিল এত ক্ষমতা দেখানোর? কি দরকার ছিল সকলের এত করে না করার পরে জীবনের ঝুঁকি নেওয়ার? তোমাকে আরাব বলেনি যে আমরা 4 জন পুরুষ, অর্থাৎ আমি, তুমি, আরাব, সাদমান একসাথে যাই? কেন তোমার হিরেগিরি দেখাতে হবে? এখন তোমার এই একরকমের আর আরিফের দোষের শাস্তি পাচ্ছে মিশরাত। এবার বলো, অন্যায় কার সাথে হচ্ছে? তখন নিশান লোক দিয়ে নজর রাখছিল সকলের উপর। আমি কিভাবে তোমাদের সাহায্য নিতাম? থামো ভাই, সব শুনেছি আমি। আরবের যখন সাদমানের সাথে কথোপকথন ফাঁস হয়ে যায়,
তখন এটা প্রমাণ হয়ে গেছিল যে তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এটা যেদিন তুমি মিশরাতকে মুক্ত করতে গেলে তার আগের দিনের ঘটনা। কিন্তু যেদিন মুক্ত করতে গেলে তখন আমাদের নিয়ে গেলে কি হতো, যেহেতু তুমি ইতিমধ্যে নিশানের কাছে ধরা পড়েই গিয়েছিলে। আরিয়ান চুপ করে রইল। ইশতিয়াক পুনরায় বলতে লাগলো, আমার সামনে মিশরাতকে অবয়াখ্যা দিয়েছিল তোমার বোন। লাইক সিরিয়াসলি? আর যদি মিশরাত তোমার জীবনে কখনোই না আসতো, তাহলে আরিফ মনেকে দিয়ে যে সর্বনাশের খেলা খেয়ে মেতেছিল, তাতে এই 6 বছরে তোমাদের ব্যবসা মুখ থুবড়ে পড়তো। অথচ এই মেয়েকে অপয়া বলার পরেও সে বিনিময়ে কিছুই বলেনি, উল্টো তোমার কাছে এসেছে তোমার 7 দিনে থাকবার আশায়। তুমি ফিরিয়ে দিয়েছো তাকে। এখন আবার বলতেছো তোমার অশান্তি লাগতেছে। তাহলে অশান্তি কি তুমি নিজেই যেচে আনছো না? শোনো ভাই, 2 নৌকায় পা দিয়ে যেমন চলা যায় না, তেমনই করে মনে মিশরাত আর মুখে পরিবার রেখেও তুমি চলতে পারবে না। আর যে জায়গায় তোমার পরিবারের মিশরাতের ওপর করা অভিযোগ পুরোটাই অযৌক্তিক, তাহলে কিসের চিন্তা তোমার? তুমি কিসের চিন্তা করছো? আর এই যে মুমূর্ষুর অবস্থায় হসপিটালে বেডে শুয়ে নিজের ভালোবাসা নিয়ে এত বড়াই করছিলে, তোমার ভালোবাসা মজবুত, তোমার ভালোবাসার এই, তোমার ভালোবাসার সেইগুলোর দাম কোথায় রাখলে তুমি আরিয়ান? শোনো আরিয়ান, সব কিছুর একটা সময় থাকে। এমনটা না হয় যে সিদ্ধান্তহীনতায় ভুগে গিয়ে এখন নিতে না পারা সিদ্ধান্তটা তোমাকে আজীবন পড়াবে। তুমিও মিশরাতকে ভালোবাসো, মিশরাতও তোমাকে। ইচ্ছে করলে তোমরা এক হতে পারো, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। বিয়ে তো আর আমি করব না, তবে মিশরাত ব্যতীত অন্য কাউকে বিয়ে করার পর দাম্পত্য জীবনের মধ্যখানে গিয়ে যেন আবার তোমার মনে না হয় যে তুমি মিশরাতকে ভালোবাসো। তাকে নিজের করে পাওয়ার সুযোগ তোমার ছিল। নিজে থেকে যে মানুষটাকে সেই সুযোগ তৈরি করে দিয়েছিলে, অথচ তোমার কারণে সেই ভালোবাসার মানুষটাকে হারালে। মনে রেখো কথাটা। চলে আমি, প্রয়োজনে পড়লে ডেকো আমাকে। রুম থেকে বের হয়ে গেল ইশতিয়াক। আরিয়ান মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না সে। সাদমান আর ইশরাতের বিয়ে আজকে দুপুরে সম্পন্ন হয়েছে। যেহেতু এই বিল্ডিংয়েই থাকে তারা, তাই সাদমানের বাসায় যাওয়ার তেমন কোনো তাড়াহুড়া ছিল না। বিয়ে শেষ হওয়ার পরও অনেকক্ষণ ছিল সাদমান এবং তার পরিবার ইশরাতের বাসায়। যাওয়ার আগে সাদমান একবার ইশতিয়াককে নিয়ে মিশরাতের রুমে গেল কিছু কথা একান্তে বলার জন্য। 3 জন যখন একসাথে বসা ছিল তখন সাদমান বলল, মিশরাত, তাহলে সর্বশেষ সিদ্ধান্ত কি নিলে? কি নিয়ে? আরিয়ানা আর তোমার ব্যাপারে। আমি এখন আর সিদ্ধান্ত নেওয়ার কে বলো? এখন আমার হাতে আর কিছু আছে কি? আরিয়ানের দিকে তাকিয়ে আছি, সে হয়তো কিছু একটা করবে সে আশায়। তুমি নিজে থেকে কিছু করবে না? আর কি করব বলতে পারো? আরিয়ানের পরিবার চাইছে না আমাদের এই সম্পর্ক। এখন তার পরিবারকে সে ভালো বোঝে, সে জানে কি করলে তার পরিবার রাজি হতে পারে, কিন্তু সে কিছু বলছে না। সব বুঝেও কিছু বলতে চাইছে না। বেশ, দেখি শেষ পর্যন্ত সে কি করে। যদি তার মনে হয় আমার উপর তার পরিবারের করা এই মিথ্যে আরোপই সঠিক, তবে তাই হোক। আমি জোর করতে চাই না, কোনো প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করে তার পরিবার থেকে তাকে দূর করতে চাই না। সে তার পরিবারকে বুঝিয়ে যদি আমাকে নিতে চায় তো নিবে, নয়তো আমি জানি না সাদমান, আমার ভালো লাগছে না আর এসব। একটু ভাবো মিশরাত, কোনো উপায় বের করা যায় কি না একটু চিন্তা করো। আমার মনে হয় শেষবারের মতো হলেও তোমার আর একটা চেষ্টা করা উচিত। এরপরেও যদি কিছু না হয় তাহলে তো আর করার মতো কিছু থাকবে না আমাদের হাতে। বাহির থেকে পারভীন সুলতানার কণ্ঠ শোনা গেল। সাদমান আর ইশরাত বেরিয়ে গেল রুম থেকে। মিশরাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাদমানের কথাগুলো আপন মনে আওড়ালো। এরপর সেও বেরিয়ে গেল রুম থেকে। রাত 8টায় মিশরাত ফিরেছে শ্বশুরবাড়ি, অর্থাৎ সাদমানের বাসায়। সামনে আত্মীয় স্বজনরা ইশরাত আসার পর থেকেই তার সাথে গল্পে মেতে উঠেছে। রাত এখন প্রায় 10টা বাজে। তখন কোনো মতে ইশরাতকে জোর করে ছাড়িয়ে আনা হলো। সাদমানের রুমে তাকে ঢুকিয়ে দিয়ে সবাই চলে গেল। ফুলের সজ্জিত বিছানায় বসে আছে ইশরাত। বিয়ের সাজ আগের মতোই আছে। প্রায় 15 মিনিট পর আসলো সাদমান। দরজা বন্ধ করে ইশরাতের পাশে গিয়ে বসলো সে। ইশরাতের দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসো। ইশরাত হ্যাবোদাক মাথা নাড়ালো। সাদমানের কথা মতো ফ্রেশ হতে চলে গেল এবং ফ্রেশ হয়ে ফিরল প্রায় 45 মিনিট পর। ইশরাত বের হতে না হতেই সাদমান বলল, এত সময় লাগলো শাড়ি বদলে একটু মেকআপ তুলতে? তুমি বোঝো এসব কত গাঢ় মেকআপ করেছে?
এত না করার পরেও শাড়ি বদলাতে আর কতক্ষণ? সবসময় তো ওই মেকআপ তুলতে গিয়েই গেল। তুমি ফ্রেশ হবে না? যাচ্ছি। ইসরাত বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা গোলাপের পাপড়িগুলো সরিয়ে বিছানার এক কোণে রেখে দিল। একেবারে গোসল সেরে এসেছে সে। হেয়ার ড্রায়ার নিয়ে ভেজা চুলটি শুকিয়ে নিল। এর মধ্যেই সাদমান ফ্রেশ হয়ে বের হলো। হাতে থাকা টাওয়াল চেয়ারের উপর রাখলো সে। এরপর আয়নার সামনে ইসরাতের পাশে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে দুহাত ধরে ইসরাতকে নিজের বাহুবন্ধনী করে তার কাঁধে নিজের থুতনি ঠেকালো সাদমান। আয়নায় ইসরাতের প্রতিছবির দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। বিনিময়ে হাসলো ইসরাত। এরপর মুখে হাসি রেখেই বলল, অবশেষে সেই ছোট্ট পরিটা আমার গরণী হয়ে আসলো। আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ইসরাত একটা মিষ্টি হাসি দিল। তবে তার সেই হাসি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। সাদমান সেদিকে লক্ষ্য করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? মন খারাপ করে ফেললে যে আবার? হুট করে কান্না করা শুরু করলো ইসরাত। সাদমান বেবাচাকা খেয়ে তাকিয়ে আছে। অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি নিশানের স্পর্শগুলো ভীষণভাবে মনে পড়ছে সাদমান। সেই 3-4 মিনিটের সময়টুকু আমার জীবনের সবচেয়ে জঘন্য সময় ছিল। নিজের উপর নিজের তখন ঘৃণা লাগছিল সাদমান। মিসরাতের কথা মনে পড়ায় চোয়াল শক্ত হয়ে এলো সাদমানের। নিজের অপারগতার কথা মনে পড়ে আরিয়ান যদি না থাকতো তাহলে আসলেই না জানি কি হতো। সে তো চাওয়া সত্ত্বেও কিছু করতে পারেনি তখন। আমি ব্যর্থ ইসরাত। তোমাকে রক্ষা করার ক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে ব্যর্থ। ইসরাত কানা থামিয়ে চোখ ছোট করে বলল, তুমি এসব কি বলছো? আমি বললাম কি আর তুমি বুঝলে কি? ঠিকই বুঝেছি আর ঠিকই বলেছি। আমি তোমাকে সঠিক সময় সেখান থেকে নিয়ে আসতে পারিনি। দোষ অবশ্যই আমার। নিশান তোমার কাছাকাছি আসতে পেরেছিল আমার অপারগতার কারণেই তো। সাদমান প্লিজ এইভাবে বলো না। নিশানরা সবাই অনেক কুবুদ্ধি নিয়ে চলে। তাদের মতো এত কুটিলতা নিয়ে আমরা চলতে পারি না। সাদমান নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এরপর একটা ডোবগিল্লি নিয়ে বলল, সেই 3-4 মিনিটকে তোমার জীবন থেকে মুছে দেওয়ার জন্য আমি আজীবন আছি, থাকবো। মানে বুঝলো? ইসরাত কথা শেষ করার পূর্বে তার অদর যুগল বন্দী হয়ে গেল সাদমানের অদরে। এই স্পর্শে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ইসরাতের চোখ দিয়ে। সেই পানি সুখের, অসীম সুখের। যত সময় পার হতে লাগলো ততটাই প্রগাঢ় হতে লাগলো সেই স্পর্শ। ইসরাত চলে যাওয়ার পর এখন নিজের রুমে একেবারেই একা ইসরাত। ইসরাতের বিয়ে কেবল আজ সম্পন্ন হলো, তাই শোয়েব রহমান এখনও যায়নি। রেনু আক্তার ওনার সাথেই আছেন। তাই মিসরাত আজ একা। পুরো রুম জুড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিল মিসরাত। বুকশেলফ থেকে একটা বই হাতে নিল, কিন্তু সেটা আবারও রেখে দিল কি মনে করে। রুমের সাথে লাগোয়া ছোট্ট বারান্দায় গিয়ে দাঁড়ালো। এখন রাত প্রায় 11টা বেজে 20 মিনিট। খোলা আকাশের দিকে তাকিয়ে আছে মিসরাত। শীতের রাতে ঠান্ডা কনকনে বাতাস এসে তার গা ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তার রুমে যেতে ইচ্ছে করছে না। শীতে বারান্দায় দাঁড়িয়ে কাঁপতে ভালো লাগছে তার। যাওয়ার আগে সাদমানের বলে যাওয়া কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। নিজের কাছে নিজেকে কিংকর্তব্যমূঢ় প্রতীয়মান হচ্ছে। কি করা যায় সেটা মিসরাতের মাথায় আসছে না। হাতে থাকা ফোনটা লক করলো সে। কীভাবে? এমনিতেই একটু ফেসবুক লগ ইন করলো। নিউজ ফিড দেখতে গিয়ে তার চোখ পড়লো একটা পোস্ট। তার এক বান্ধবী পোস্ট করেছে, মেয়েটির স্বামী কাজের সূত্রে প্রবাসে থাকে। আসমিক আজকে সকালে তাকে কোনো রকম অগ্রিম জানান না দিয়েই সারপ্রাইজ দিয়েছে দেশে ফিরে। মেয়েটি এটা সেটা অনেক কিছু লিখেছে তার স্বামীকে নিয়ে। সেসব দেখে মুচকি আসলো মিসরাত। তবে তার সেই হাসি কয়েক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়ে এক দীর্ঘশ্বাস উঠে আসলো ভিতর থেকে। কেন তার জীবনে 8-10টা সাধারণ মেয়ের মতো একটা প্রেম আসলো না? কেন তার জীবনে প্রেমের সমীকরণ এতটা জটিল? হুট করে কি যেন ভাবলো মিসরাত। সেই ভাবনার কারণেই একটা আশা আলো সে দেখতে পেল যেন। আচ্ছা, প্রায় 3 দিন পার হয়ে গেল। এমনটা নয় তো যে আরিয়ান তার সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না, কারণ একবারে পরিবারকে থামিয়ে নিয়ে তাকে নিয়ে যেতে আসবে। কোনো সারপ্রাইজ দিতে চাচ্ছে না তো সেও। মিসরাতের কৌতূহল মনে বারে আনচান করছে। দ্রুত কল লিস্টে গিয়ে বিগত কয়েকদিনগুলো যাদের সাথে কথা বলছিল সেগুলো বারবার আগে পিঠে করে দেখছে সে। ইশতিয়াকের নাম্বারটার দিকে তার নজর যাচ্ছে বারবার। একটাবার কি এখন ফোন করে দেখবে? ইশতিয়াকের থেকে কী খবর নেওয়া যেতে পারে এবার? রাত তো অনেক, তার উপর যদি নুসহাত ফোন রিসিভ করে বা
তার পাশে থাকে। এত চিন্তা মাথায় আসলেও মিশরাতের মন প্রবলভাবে চাইছে একটু ফোন করে জানাতে আরিয়ান কি কিছু বুঝিয়ে বলেছে তার পরিবারকে, বিয়ের জন্য কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে। না, মন মানছে না মিশরাতের। এটা সেটা ভাবতে ভাবতে ফোন দিয়েই দিল ইশতিয়াককে। রিং হওয়ার অনেকক্ষণ পর ফোন রিসিভ করলো ইশতিয়াক। হ্যালো মিশরাত, বলো। ঘুমিয়ে গেছেন ভাইয়া? না, বলো। ভাইয়া এখন কি একটু কথা বলা যাবে? মানে আপু আপনার পাশে আছে? না, আরিয়ানকে তো এখনো ডিসচার্জ করা হয়নি হসপিটাল থেকে। আগামীকাল করাবে। নুজাহাতকে রাতে হসপিটালে রাখিনি। আরবকে আবার আব্বা পাঠিয়ে দিয়েছে ব্যবসার কাজে। আমি একাই আছি হসপিটালে। আরিয়ান কি আপনার সাথেই আছে? একই রুমে আমরা। সে কি সজাগ? না, কেন? এমনি। আচ্ছা ভাইয়া, সে কি আমাদের সম্পর্কটা সামনে আগানোর জন্য তার পরিবারের সাথে কোনো কথা বলেছে? মানে বলতে চাইছিলাম। মানেটা কি আমি জানি মিশরাত, কিন্তু উত্তর হলো না। সে কিছুই বলেনি এই ব্যাপারে। ভাইয়া যদি আমি কিছু বলতে যাই এটা নিয়ে তার পরিবারের সাথে, তাহলে? উত্তরটা তুমি জানো মিশরাত। উন্নানা মানবে না তোমাকে। তোমার থেকে নিশ্চয়ই তোমার বাবা মাকে ওনাদের বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল। ওনাদের যেহেতু দেওনি, তাই তুমি ফোন দিয়ে আর করবেটা কি বলো? একে একে আশার আলো নিভে যাচ্ছে মিশরাতের চোখের সামনে। অন্তর্জ্বালা করছে তার খুব। সেই জ্বালা এখন চোখ অবধি এসেছে। খানিকটা নাক টেনে কম্পিত কণ্ঠে মিশরাত বলল, ওকে, আরেকটা বার একটু বলে দেখবেন ভাইয়া। বলেছি। সে বলবে না তার পরিবারকে। আপনার মুখের উপর বলে দিয়েছে সে বলবে না? না, কিন্তু আমি তাকে বোঝানোর পরে সে একটা শব্দ উচ্চারণ করেনি। তো এটা থেকে কি বোঝা যায়? দেখো মিশরাত, তোমাকে বড় ভাই হিসেবে একটা পরামর্শ দেই। আরিয়ানকে ভুলে যাও। তোমরা একে অপরের নিয়তে নেই, সেটা মাথায় ঢুকিয়ে সামনে মুভ অন করো। কিন্তু ভাইয়া, ও তো আমাকে ভালোবাসে বলেছিল। কি হয়েছিল, কি বলেছিল, কি করেছিল, সেসব সবই অতীত মিশরাত। আর অতীতকে ভুলে যাও, বর্তমানকে নিয়ে চিন্তা করো। আরিয়ান তোমার জীবনে এক পর্যায়ে না পাওয়া পূর্ণতা, এতটুকু মাথায় রেখে সামনে এগাও। নিজেকে নিয়ন্ত্রণ রাখা কষ্ট হয়ে পড়ছে মিশরাতের পক্ষে। এবার আর না পেরে সে কান্না করে দিল। ভাইয়া, ও এমন করে কেন? ও সব বুঝতে পারছে ভাইয়া। আমার বিশ্বাস সে যদি তার পরিবারের সাথে একবার একটু আমাদের সম্পর্ক নিয়ে আলাপ করে, তাহলে সেটা কিছুটা হলেও ফলপ্রসূ হবে। প্রয়োজন পড়লে আমিও যাব তার সাথে। দুজন মিলে একত্রে বোঝাবো। আমরা দুজনে যদি এটা বোঝাতে পারি যে একে অপরকে আমরা চাই, তাহলে তো কিছু একটা হতেই পারে, তাই না? তোমার চাওয়া দিয়ে সব হবে না মিশরাত। আরিয়ান চায় না। ভাইয়া, আমি কি করব একটু বলবেন? নিজেকে শক্ত রাখতে চাইছি, পারছি না কেন বলুন তো? আরিয়ান সব কিছু জেনে বুঝেও এমন পাষাণের মতো কাজ কেন করছে? একটু ওকে বুঝতে চাইছে না সে যে। মিশরাত কাঁদতে কাঁদতে কথা সামনে এগিয়ে নিয়ে যেতে পারছে না। ইশতিয়াক সেটা বুঝতে পেরে বলল, এভাবে কান্না করো না মিশরাত, লাভ নেই। আমার খারাপ লাগছে তোমার জন্য। কিচ্ছু করার নেই মিশরাত। ভাইয়া, আমি ওকে ভালোবাসি তো খুব বেশি। সে কেন? তোমার এই কান্না অরণ্যের রোদন ছাড়া আর কিছুই না মিশরাত। এই কান্নার বিনিময়ে তুমি কিচ্ছুই পাবে না। আবারও বলবো, আরিয়ানকে ভুলে যাও। ফোন রাখছি আমি। ইশতিয়াক নিজের ফোন কেটে দিল। হাতে থাকা ফোনটা নিয়ে বারান্দায় ফ্লোরে বসলো মিশরাত। এই শীতের সকালে যে যার মতো ঘুম, কেবল ঘুম নেই মিশরাতের চোখে। থাকবে কি করে? সেই চোখে ঘুমের পরিবর্তিতে আছে অশ্রুকণা, নিরন্তর অশ্রুপাতের ধারা। আজকে অফিসে মিশরাত একা এসেছে, কারণ সাদমান বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছে বেশ কয়েকদিনের। কাজ করতে ভীষণ অসুবিধা হলেও কাজ চালিয়ে যেতে হচ্ছে মিশরাতের। গতকাল রাতে সে এক সেকেন্ডের জন্য দু চোখ এক করতে পারেনি। নির্ঘুম রাত কাটিয়ে মাথা খাটিয়ে কাজ করার যে কতটা কষ্টের সে এখন হারে হারে টের পাচ্ছে। নিজের ডেস্কে বসে আপন মনে কাজ করে যাচ্ছে মিশরাত। লাঞ্চ ব্রেক পড়তে এখনও কিছু সময় বাকি, তবে তার আগেই কাজ থেকে বিরতি নিয়ে নিল সে। কারণ ইশতিয়াকের নাম্বারটা চোখে পড়তে যেন হঠাৎ করে খুশি নামক অনুভূতি তার মনে যন্ত্রতন্ত্র নাচানাচি করতে লাগলো। তার মানে গতকাল যে ইশতিয়াককে ফোন করেছিল সেটা কাজে দিয়েছে। আরিয়ান আসলে কথা বলেছে তার পরিবারের সাথে। যেমনটা খুশি তেমনটা উত্তেজনা কাজ করেছে মিশরাতের মনে। অবশেষে সকল খুশি আর উত্তেজনায় পরিসমাপ্তি ঘটিয়ে মিশরাত এক বুক আশা নিয়ে ইশতিয়াকের ফোন রিসিভ করলো। হ্যালো ভাইয়া, কি হয়েছে? আরিয়ান কথা বলেছে তার পরিবারের সাথে? ওনারা কি বলেছে?
হ্যাঁ করেছে নাকি আমি আসবো? আমরা কেবল আরিয়ানকে নিয়ে বাসায় ফিরছি। কোন বাসা? যে শহরে আমি, আরিয়ান আমরা সবাই থাকতাম, অর্থাৎ যেটা আরিয়ানদের বাসার স্থান, সেখানে। চলে গিয়েছেন আপনারা? তার মানে আরিয়ান কিছু বলেনি কাউকে? বলেছে। কাকে? তার আব্বু আম্মুকেই। খুশি কম্পা না চাইলেও মুখ দিয়ে বেরিয়ে আসছে মিসরাতের। সত্যি ভাইয়া? কি বলেছেন ওনারা? ওনারা আরিয়ানের বিয়ের জন্য প্রস্তুত। মিসরাত খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। নিজের চেহারা থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে উত্তেজিত কণ্ঠে প্রায় চিৎকার করে বলে উঠল, সত্যি ভাইয়া? আপনি সত্যি বলছেন? তার চারপাশে থাকা সকলের দৃষ্টি এখনো তার দিকে নিবদ্ধ। মিসরাতের কথা পরিপ্রেক্ষিতে ইশতিয়াক মৃদু স্বরে বলল, হ্যাঁ, কিন্তু বিয়ের পাত্রী তুমি নও মিশরাত, সেটা অন্য কেউ। থমকে গেল মিসরাত। কয়েক মুহূর্তের জন্য মনে হলো সে স্বপ্নে আছে। চোখের পলক বেশ কয়েকবার ফেলে আশেপাশে তাকালো সে। না, স্বপ্ন থাকার তো কোনো প্রশ্নই আসে না। তার সামনে পিছনে এবং আশেপাশে তার অনেক কলিগেরা একসাথে বসা। মিসরাত কাঁপা কাঁপা শরীরটা নিয়ে শেফালির কাছে গেল। শুধু শেফালি একা নয়, তার সব কলিগের চোখ এখন তার দিকেই। আমাকে একটু ছুঁয়ে দাও তো শেফালি। কি হয়েছে মিসরাত? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কাঁপছো কেন? যা বলছি প্লিজ একটু করবে? শেফালি মিসরাতের বাম হাত তার দু হাতে ধরল। একটু চিমটি কাটবে? শেফালি কিছুক্ষণ বোকার মতো মিসরাতের দিকে তাকিয়ে একটা চিমটি কাটলো। কয়েক কদম দূরে সরে গেল মিসরাত। ফোনের অপর প্রান্তে থাকা ইশতিয়াককে বলল, ভাইয়া আসলে গতকাল রাতে ঘুম হয়নি তো, তাই মাথাটা কাজ করছে না বোধহয়। সব ভুলভাল শুনছি, ভুলভাল ভাবছি। আপনি নাকি বললেন একটু আগে? না তুমি ভুল শুনেছ, আর না তো ভুল ভাবছ। যা বলেছি তাই শুনেছ, তাই বুঝেছ। আরিয়ান বিয়ে করবে মিশরাত, তবে তোমাকে নয়, অন্য কাউকে। ভাইয়া এরকম মজা কেন করছেন বলুন তো? এটা কোনো মজা করার সময়? দেখো মিশরাত, তুমি শুরু থেকে আমার কাছ থেকে সাহায্য চেয়ে আসছো তোমাদের এক করে দেওয়ার জন্য। গতকাল রাতেও তুমি আমাকে ফোন করেছিলে, তাই আমার মনে হয়েছে তোমাকে সত্যিটা জানানো দরকার। আমি বিশ্বাস করি না ভাইয়া, মাফ করবেন, কিন্তু আপনার কথা জীবনে প্রথমবারের মতো আমার বিশ্বাস হচ্ছে না। আরিয়ান কখনো আমার সাথে এরকম করতে পারে না। আমি জানি সে আমাকে ভালোবাসে, হয়তো তার মনে অভিমান জমে আছে আমার প্রতি, তাই সে এখন নীরব। কিন্তু একদিন না একদিন সে নিশ্চয়ই তার পরিবারকে বোঝাবে, আর আমি সেই আশাতেই এখনো বুক বেঁধে রেখেছি। ভাইয়া, তোমার ফোনে ইন্টারনেট কানেকশন আছে? আছে। কেন? আমি যে মিথ্যে বলছি না তার প্রমাণ দেখাতে। তোমার ফেসবুক আইডি আছে না, অথবা হোয়াটসঅ্যাপ? আছে, কিন্তু কেন? হোয়াটসঅ্যাপে আমি ভিডিও কল দিচ্ছি তোমাকে, নিজের চোখে দেখে নাও তবে। মিসরাতের ফোনে ওয়াইফাই অন ছিল। তার অফিসে ওয়াইফাই কালেকশন থাকে, তাই ইশতিয়াক ভিডিও কল দেওয়ায় সেটা চলে আসলো মিসরাতের ফোনে। দ্রুত ইশতিয়াকের কল রিসিভ করলো মিসরাত। প্রথমে ক্যামেরা ফ্রন্ট সাইডে ছিল, অর্থাৎ ইশতিয়াকের মুখের দিকে মুখ করা। আমি তোমাকে এখন আমার কথা বলার সত্যটা প্রমাণ করে দেখাচ্ছি। আমি একটু দূরে সরে এসে তোমাকে কল দিয়েছি। তুমি এখন যাই দেখো না কেন, প্লিজ কোনো চিৎকার চেঁচামেচি করো না, নয়তো আমি ধরা পড়ে যাব। আমি তোমাকে ফোন দিতাম না, কিন্তু তোমাকে কথাটা বিশ্বাস করানোর জন্য দিতে হলো। ইশতিয়াক ক্যামেরা এবার ব্রেক সাইডে নিয়ে গেল, আর তারপর পরই স্তব্ধ হয়ে গেল মিসরাত, কারণ আরিয়ানের সাথে একটি মেয়ে দাঁড়ানো, হাসি মুখে খুবই সাদামাটা পোশাক পরিহিতা। আরিয়ানের পরিবার লোকজন আরিয়ান আর মেয়েটিকে দুদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। জোহরা বেগমকে বলতে দেখা যাচ্ছে, যাক, এতদিনে একটা মনের মতো কাজ করলি তুই বাবু, আমরা খুব খুশি তোর জন্য। কি মিষ্টি একটা মেয়ে, আমাদের সকলের খুব পছন্দ হয়েছে। ফোন হাত থেকে পড়ে গেল মিসরাতের। ধপ করে বসে পড়লো নিজের চেয়ারে। চোখের সামনে সব গুলাটে লাগছে তার, শুধু দেখতে পাচ্ছে শেফালি এবং বাকি কলিগেরা তার দিকে দ্রুত হেঁটে আসছে। মিসরাতের অবস্থা ব্যাগতি দেখে শেফালি সহমেত আরও কয়েকজন কলিগ মিলে মিসরাতের শারীরিক অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। শেফালি মিসরাতের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গিয়েছে। মিসরাতের অবস্থা দেখে এক একজনের যেন চক্ষু চড়ক গাছ। মেয়েটা তো সুস্থ হবেই, সকাল অফিসে গিয়েছিল, তাহলে এখন এই অবস্থা কিভাবে হলো? মিসরাতকে বিছানায় ধরে বসিয়েছে ইসরাত আর রেনু আক্তার। মিসরাতের এই অবস্থার কথা শুনে সাদমান এবং ইসরাত ছুটে এসেছে। শোয়েব রহমান এবার মিসরাতের পাশে গিয়ে বসলেন, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, আম্মু কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছিল? এরকম
নিস্তেজ হয়ে আসিস কেন তুই? মিসরাত প্রথমে কয়েক মিনিট কোনো কথা বলল না। শোয়েব রহমান ছাড়াও বাকিরাও অনেক কিছু জিজ্ঞেস করলেও মিসরাত কিছু বলেনি। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শোয়েব রহমানের দিকে করুণ চোখে তাকালো মিসরাত। এরপর থেমে থেমে বলল, আরিয়ান এমনটা কিভাবে করতে পারলো আমার সাথে আব্বু? আরিয়ান ফোন করছে তোকে? কি বলছে? আব্বু, আমি তাকে কয়েকদিন আগে যখন হসপিটালে দেখতে গিয়েছিলাম তখন বলেছিলাম আমাদের দুজনের সম্পর্ক নিয়ে কথা বলতে, অর্থাৎ আমাদের সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়ার জন্য তার আব্বু আম্মুর সাথে একটু কথা বলতে, একটু বুঝিয়ে বলতে ওনাদের। সে বিয়ে নিয়েই কথা বলেছে আব্বু, কিন্তু আমাকে বিয়ে করার জন্য নয়, অন্য কাউকে। কি আরিয়ান অন্য কোনো মেয়েকে পছন্দ করে? জানি না আব্বু, সে যদি আমাকে ভালো নাই বাসে তাহলে এত কিছু করার কি দরকার ছিল বলো তো? আব্বু, যেই ছেলেটা আমার জন্য 10টা মাস এরকম পাগলামি করেছিল, সেই ছেলেটা হুট করে কাউকে বিয়ে করার সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? সে যদি অন্য কাউকে পছন্দ করে রেখেছিল তাহলে আমার কাছে পুনরায় কেন ফিরে এসেছিল আব্বু? নাকি প্রতিশোধ নিচ্ছে সে? আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম বলে এখন আমার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে সে প্রতিশোধ নেবে? আব্বু, সে না ওই দিন বলেছিল যে প্রতিশোধ শব্দটা সবার সাথে যায় না? তাহলে তুই একটু শান্ত হ আম্মু, আমি না হয় কথা বলছি আরিয়ানের সাথে। না আব্বু, তোমরা তাকে কেউ কিছু বলবে না, তার সাথে এবার কথা আমি বলবো। আমি জানতে চাই আমার সাথে এমনটা সে কেন করছে। ফুপাতে ফুপাতে ফোন হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল ইসরাত। এক হাতে ফোন ধরতে পারছে না সে, তার হাত কাঁপছে প্রচণ্ডভাবে। দুই হাতে যেন শরীরের সকল শক্তি একত্রে করে ফোন ধরল সে। দুই চোখ দু হাতে মুছে আরিয়ান নাম্বারে কল করলো মিসরাত। প্রথমবারে ফোন রিসিভ না করলেও দ্বিতীয়বার রিং হওয়ার সাথে সাথেই ফোন রিসিভ করলো আরিয়ান। হ্যালো। সেদিন কি বলেছিলাম আমি, মনে আছে? ইসরাতকে যেদিন মুক্ত করে নিয়ে এসেছিলাম সেদিন বলেছিলাম না, আমাকে যা ইচ্ছে বলো, মন চাইলে 2-4টে চড় থাপ্পড় দাও, মনে যত রাগ পুষে রেখেছো সব ঝাড়ো আমার উপর, বলেছিলাম না আমি? তাহলে এসব কেন করছো তুমি? তুমি বলেছো বলেই আমার করতে হবে কেন? আমি কার উপর রাগ দেখাবো বা দেখাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এত অভিনয়ের তাহলে কি প্রয়োজন ছিল? হ্যাঁ, আমাকে যদি তোমার এত অপছন্দ তাহলে কেন এসেছিলে আমার জীবনে আবার ফিরে? আমাকে তোমার পুতুল মনে হয়? যখন আমার কাছে এসেছিলে তখন বলেছিলে আমাকে তুমি ভালোবাসো, একেবারে পরিবার ছেড়ে ছুড়ে নাকি আমার জন্য এই শহরে পড়েছিলে। তাহলে ওই মেয়ে কে আরিয়ান? ও, ইশতিয়াক খবর দিয়ে দিয়েছে বুঝি? কেন, অসুবিধা হয়ে গেল বুঝি? এখনো মেয়েটাকে বিয়ে করতে পারোনি, তার আগেই আমি সব জেনে গেলাম বলে খুব অসুবিধা হয়ে গেল তোমার? ফোন কেন করেছো তুমি? বুঝতে পারছো না তুমি? আর কত না বোঝার ভান করে থাকবে আরিয়ান? তোমাকে আমাদের বিয়ের কথা বলতে বলেছিলাম। আমাদের বলতে বুঝেছো? তুমি আর আমি আরিয়ান, তার মধ্যে এই মেয়ে কোত্থেকে আসলো? প্রতিশোধ নিচ্ছ তুমি? তুমি আমাকে বিরক্ত করছো না মিসরাত? বিরক্ত? বাহ, এটাই শোনার বাকি ছিল বোধহয়। আরিয়ানের পক্ষ থেকে আপাতত কোনো কথা আসছে না আর। মিসরাত আরিয়ানের উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু বুঝতে পারলো আরিয়ান এখন কিছুই বলবে না। ফোন কানে লাগিয়ে রাখা অবস্থায় মুখ চেপে আবারও কেটে নিল মিসরাত। নিঃশব্দে কানার চেষ্টা তার খুবই ছিল, তবুও বোধহয় কিছুটা শব্দ মুখ থেকে বেরিয়ে এসেছে। ডুব গিলতে নিলেও কণ্ঠনালীতে ব্যথা অনুভব করছে সে। আরিয়ান, তোমার আমার প্রতি অভিযোগগুলো একটু বলো অন্তত। আমি জানি তোমার মনে আমার প্রতি জমিয়ে রাখা অভিযোগের পাহাড়ের কারণেই তুমি এমনটা করছো। কোনো অভিযোগ নেই আমার। তাহলে কেন এমনটা করছো আরিয়ান? ভালোবাসি তোমাকে, কিভাবে আর বলবো বলো, কিভাবে আর বোঝাবো? আরিয়ানের তরফ থেকে এবারও কোনো উত্তর না আসায় মিসরাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার মানে তুমি আমাকে ভালোবাসোনি কখনো, তাই না? অথচ আমি কিনা তোমার উপর ছেড়ে দিয়েছিলাম সবকিছু। কত বোকা আমি, তাই না আরিয়ান? এতটা নিষ্ক্রিয়। আমাকে একদিন পাষাণ বলেছিলে না তুমি? নিজে এখন নিজেকে কি বলবে বলো তো? আরিয়ান এবারও চুপ। ফোন কেটে দিল মিসরাত। দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রইল কোনো মতে। এই কষ্ট অনন্তহীন, এই কষ্ট কাউকে বোঝানোর সাধ্য তার নেই। অপরদিকে ফোন কেটে দেওয়ার পর অদূরে থাকা বক্সিং ব্যাগে একের পর এক ঘুষি মারতে লাগলো আরিয়ান। তার কপাল আর হাতে এখন ব্যান্ডেজ করা, কিন্তু সেদিকে কোনো নজর নেই আরিয়ানের।
রাগে শরীর ফেটে পড়ছে তার, কিন্তু এই রাগ কিসের? কেটে গেল আরও 2 দিন। মিসরাতের অসুস্থ কথা বলে সাদমান তার তরফ থেকে ছুটি নিয়ে এসেছে আপাতত। সাদমান আর ইসরাত সদ্য বিবাহিত দম্পতি, তাদের দুজনের এখন একসাথে থাকাটাই উচিত ছিল, কিন্তু সাদমান কড়া নির্দেশ দিয়ে রেখেছে যাতে ইসরাত এবং মিসরাতের সাথে থাকে। ইসরাত রাজি হয়েছিল সাদমানের কথায়, তবে ছোট্ট একটা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের উত্তরে সাদমান ইসরাতকে যা বলেছিল এরপর আর কোনো দিনই কথা বলেনি ইসরাত। রাত এখন প্রায় 10টা। ইসরাত হাতে করে মিসরাতের রুমে খাবার নিয়ে ঢুকলো। সেদিনের পর থেকে মিসরাত কারোর সাথে না তেমন কথা বলে আর না রুম থেকে বের হয় তেমন একটা। চোখ দুটো তার ফুলে একাকার, অনিদ্রা এবং থেমে থেমে কান্না করার ফল এসব। আপু ভাত খেয়ে নে, ভাত নিয়ে এসেছি, মেখে খাইয়ে দেই আমি। মিসরাতের উত্তরে আশা না করে সবজি দিয়ে ভাত মাখতে লাগলো ইসরাত। ভাত মেখে কেবল হাতে নিয়ে মিসরাতের মুখের সামনে ধরছে, এরই মধ্যে ফোন বেজে উঠল মিসরাতের। ফোন বাজার শব্দে যেন হুট করে নিস্তেজ অবস্থা থেকে উত্তেজিত হয়ে গেল মিসরাত। তার উপর যখন দেখলো ফোনটা ইশতিয়াকের নাম্বার থেকে এসেছে, তখন তার কোনো কথাই নেই। ফোন রিসিভ করে মিসরাত কিছু বলার আগেই ইশতিয়াক বলল, আগামীকাল আরিয়ানের বিয়ে মিশরাত, বিয়ে। আমাকে আরিয়ান বলেছে তোমাকে যেন দাওয়াত করি তার বিয়েতে। মিসরাত চুপ করে রইল অস্বাভাবিকভাবে। সে না এখন কাঁদছে আর না কোনো চেঁচামেচি করছে, একেবারে স্বাভাবিক তার মুখভঙ্গি, আর এই স্বাভাবিকটাই অস্বাভাবিক। মিশরাত, শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া, খুব ভালো করে শুনেছি। আর আমি জানি এবার আর কোনো ভুল হয়নি আমার শুনতে। বিয়েটা কিন্তু আরিয়ানের বাসাতে হবে, পারিবারিকভাবে কাজে ডেকে রেজিস্ট্রেশন করে বিয়ে হবে। তুমি আসবে তো? ফোন কেটে দিল মিসরাত, বলল না কিছুই। আরিয়ান রুমে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। রাতের খাওয়া শেষ করছে অনেকক্ষণ আগে, কিন্তু কাজে চাপে ঘুমাতে পারছে না। এই 1 বছরে তার অনুপস্থিতিতে মোটামুটি ভালোই গন্ডগোল দেখা যাচ্ছে কাজের মধ্যে, সেগুলো খতিয়ে দেখার চেষ্টায় মগ্ন সে। এর মধ্যে জোহরা বেগম ঢুকলেন। ওনার এখন হাসি খুশি মুখ। বাবু, আগামীকাল না তোর বিয়ে, এখনো ঘুমাসনি যে? রাত জাগছিস কেন? কাজের চাপ আছে আম্মু। আরে এসব কাজ বিয়েটা শেষ করে কর না। আর কাজের চাপ যদি তোর এতই থাকে তাহলে এরকম তাড়াহুড়া করে বিয়ে করার কি হলো বল তো? কেন, তোমাদের কারোর আপত্তি আছে আম্মু বিয়ে নিয়ে বা পাত্রী নিয়ে? আরে না, কি যে বলিস, আমি তো ভাবতেই পারিনি তুই এত তাড়াতাড়ি মিশরাতের গণ্ডি থেকে বের হয়ে আসতে পারবি। কিন্তু তানিশা তোর কখন থেকে পরিচিত? কখন তোদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হলো বল তো? ওই হয়েছে আর কি। ও হয়েছে মানে কি বল আমাকে। মেয়েটাকে চোখে হারাচ্ছিস একেবারে। আরে তোর তানিশাকে বিয়ে করার তাগাদা দেখে আমি তোর আব্বুকেও বারণ করেছি। কি বারণ করেছো? ওই তোর আব্বু জানতে চাইছিল আর কি যে মেয়েটার পরিবারের সামাজিক প্রতিপত্তি, অর্থনৈতিক প্রতিপত্তি কেমন, হক পরিবার বউ হতে চাচ্ছে সে, যে সেই কথা তো নয়। তবে আমি তোর আব্বুকে বলেছি এসবের এখন আর কোনো দরকার নেই, তুই বিয়ে করতে রাজি হয়েছিস এটাই অনেক। কেন আম্মু, যদি তার পরিবারের স্ট্যাটাস আমাদের বরাবর না হয় তাহলে তোমাদের আপত্তি আছে? আরে না, মেয়েটা ভালো হোক, আমাদের সকলের একসাথে বেঁধে রাখুক ভালোবাসা, আমাদের পরিবারকে নিজের পরিবার ভেবে সকল সুখ সকল দুঃখ ভাগ করে নিই, তাহলেই হবে আমার। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমার ছেলে ভালো থাকা। আমার ছেলে যার সাথে ভালো থাকবে, সুখে থাকবে, তার সাথে আমার সুখ নিহিত। তোর ভালো থাকা মানেই আমি ভালো থাকা, তুই ভালো থাকা মানেই তোর আব্বুর ভালো থাকা, তুই ভালো থাকা মানেই পুরো পরিবার ভালো থাকা। সত্যি বলছো আম্মু? আমার ভালো থাকাতেই তোমাদের সকলের ভালো থাকা? অবশ্যই, তোর ভালো থাকা সবার আগে। আর তার সাথে যদি আমি সেই গুণগুলো বুঝি, সেগুলো আমার ছেলের বউয়ের মধ্যে থাকে, তাহলে তার কোনো কথাই নেই। যাকে এখন যেটা বুঝি শোন, ঘুমিয়ে পড়। আরে বিয়ের আগে বর এত রাত জাগে না তো। ঠিক আছে, তোমার কথাই রইল। আরিয়ানা কপালে চুমু খেয়ে রুম ত্যাগ করলেন জোহরা বেগম। আপু, গতকাল রাতে যে ইস্তিয়াক ভাইয়া ফোন করলো, তুই তো কিছুই বললি না ওনাকে। কি ঠিক করেছিস আপু? যাবি তুই বিয়েতে? ওই জায়গায় যেতে পারবি তো তুই? সকাল 9:30 বাজে প্রায়, যেতেও তো সময় লাগবে সেখানে। কোনো সিদ্ধান্ত নিতে পেরেছিস? বালিশে পিঠ ঠেকিয়ে মাথা পিছনে হেলিয়ে জানালার বাহিরে একদৃষ্টিতে তাকিয়ে আছে ইসরাতের কথা কানে যাওয়ায় যেন চোখের ফলক ফেলল সে।
থমথমে গলায় বলল, আমি যাব ইস্যু। আরিয়ান নাকি আমাকে দাওয়াত করেছে, আমি না গিয়ে থাকতে পারি? আমার তো দেখতে হবে না সে কোন মেয়ের জন্য আমার সাথে এরকম করলো। আমাকে পুতুল মনে হয়েছে তার, তাই তো কত সহজেই আমার ভালোবাসার মজা উড়িয়ে দিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে করতে তোড়ঝোড় লাগিয়েছে। এখনও হয়তো তার হাত আর কপালের ঘা পর্যন্ত শুকোয়নি, অথচ তার তাড়াহুড়োটা দেখ। মনে হয় যেন মেয়েটাকে যদি এখন বিয়ে করতে না পারে তাহলে আজীবনের জন্য হারিয়ে ফেলবে। বিয়ের কথা বলেছিলাম আমি, আমাদের বিয়ের কথা, আর সে অন্য আরেক মেয়ের সাথে বিয়ে করবে, সেখানে দাওয়াত জানিয়েছে আমাকে। আমার সাথে এমনটা করার কারণ আমি জানতে চাই। তার মানে তুই যাবি নিশ্চিত? ব্যাপারটা এইভাবে না হয় ধরে নে যে জীবনে অন্তিমবারের মতো তার সাথে দেখা করতে যাচ্ছি। আব্বু আম্মুকে এখনো কিছু বলিনি আমি। কাউকে বলার দরকার নেই, আমি একাই যাব। একা তোকে যেতে দেব না আমি। আমি আর সাদমান তোর সাথে যাব। তাছাড়া তোর এখন যা অবস্থা তাতে একা তোকে আব্বু আম্মুও ছাড়বে না। আমি বলবো যে তোর মন ভালো করার জন্য তোকে আমি আর সাদমান লং ড্রাইভে নিয়ে যাচ্ছি। দুপুরের সময় এখন প্রায় 2:30 বাজে। সাদমান গাড়ি নিয়ে থামলো আরিয়ানদের বাড়ির গেটের সামনে। মিসরাত বাড়ির ভেতর থেকেই পুরো বাড়ি এবং আশেপাশে নজর বুলালো একবার। 6 বছর পর, দীর্ঘ 6 বছর পর আবারও সেই এক জায়গায় চোখের সামনে যেন একে একে সব স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে মিসরাতের। এখানে সে কত খুশির মজার মুহূর্ত কাটিয়েছে, আবার এখানে জীবনের জঘন্যতম সময় সে পার করেছে। আরিয়ানের বাড়িতে নজর পড়ার পর খানিকটা অবাক হয়েছে মিসরাত। আরিয়ানের বিয়ে পারিবারিকভাবে হচ্ছে ঠিক আছে, কিন্তু তাই বলে কোনো সাজসজ্জা নেই বিয়ে বাড়িতে। হক পরিবারের একমাত্র ছেলে বিয়ে এতটা সাদামাটাভাবে করা হচ্ছে। আপু, কোনো চিন্তাই পড়লি? নামবি না গাড়ি থেকে? ইসরাত গাড়ির দরজা খুলে দিলে কাপা কাপা গায়ে গাড়ি থেকে নামলো মিসরাত। ইসরাত গাড়ির দরজা খুলে দিলে কাপা কাপা গায়ে গাড়ি থেকে নামলো মিসরাত। গাড়িতে রাখা চাদর হাতে নিল সে। এখন দুপুরের সময় বলে শীতের প্রকোপ ততটা লাগছে না, তবে এই সময় এটা সে শীত নিবারের জন্য পড়ছে না। চাদর দিয়ে ভালো করে নিজের মুখ ডেকে নিল মিসরাত। তার মনে ভয় লাগে, এইখানে থাকা মানুষদের সেই নজর এখনও তার চোখে ভাসে। এখন দুপুরের সময় বিদায় মিসরাতের জন্য ভালো হয়েছে, যে যার মতো নিজের বাসায়। আশেপাশে এখন কেউ নেই। টলমলে পায়ে মিসরাত কোনো মতে ছুটল আরিয়ানদের বাড়িতে। দারোয়ান তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি, আর এভাবে মুখ ঢেকে রেখে ভেতরে যাচ্ছেন কেন? মিসরাতের পেছনে দাঁড়িয়ে আছে ইসরাত, তার পেছনে সাদমান। ইসরাতকে দেখে যেন ভাবনায় পড়ে গেল দারোয়ান। আপনি? আপনাকে তো আমি দেখেছি আগে কখনো। আপনি কে? কি যেন চেহারা পরিচিত। নামটা কি ইশরাত না? তুমি কি ইশরাত মামুনি? জি চাচা। মুখ ঢেকে রেখেছে, এটা কে? মিসরাত চাদর হালকা টেনে মুখ থেকে সরালো। চমকে উঠল দারোয়ান। মিশরাত মামুনি, তুমি কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, তোমাকে কত করে খুঁজছে ছোট স্যার। বিয়ে কি হয়ে গেছে চাচা? না, এখনো হয়নি। ভেতরে যাও মামুনি, তাড়াতাড়ি গিয়ে বিয়েটা আটকাও। আমি জানি ছোট স্যার তোমার খবর জানে না, জানলে কখনো অন্য কাউকে বিয়ে করতো না। আপনার ছোট স্যারই তার বিয়েতে দাওয়াত করেছে আমাকে। কি? ভেতরে যেতে পারি চাচা? অবশ্যই অবশ্যই, তাড়াতাড়ি যাও। মিসরাত বাড়িতে ঢুকেই দেখলো নীল শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে সেজেগুজে সোফায় আরিয়ানের পাশে একটা মেয়ে বসে আছে। এই মেয়েটাকেই তো সেদিন দেখেছিল মিসরাত ভিডিও কলে। আরিয়ানের পরিবারের সবাই আছে এখানে, যারা মিসরাতের পরিচিত, আর অপরিচিতদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। পুরুষ 2 জনের মধ্যে কে কাজী সেটা মিসরাত বুঝলো, আর বাকি রইল মহিলা। পুরুষ 2 জন মেয়ের পক্ষের সেটাও বোঝা যায় খুব সহজেই। মিসরাতের দিকে এখনও কারোর চোখ পড়েনি। চাদরে ঢাকা মুখ একবার মিসরাত পুরোপুরি অনাবৃত্ত করলো, এগিয়ে গেল সকলে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। মিসরাতকে প্রথম দেখলো নুজহাত, দেখা মাত্রই সে আঁতকে উঠল। এ কি? এই তুমি এখানে? এই মেয়ে এখানে কি করছে? ওকে কে এখানে আসতে দিয়েছে? দারোয়ান চাচা কোথায়? দারোয়ান চাচা, এই দারোয়ান চাচা। নুজহাতকে থামিয়ে দিয়ে ইশতিয়াক বলল, আরিয়ান দাওয়াত করেছে মিশরাতকে, সে নিজে থেকে আসেনি। কি ভাইয়া, ইশতিয়াক সত্যি বলছে? তুই ডেকেছিস মিসরাতকে? হ্যাঁ। এসব কি বলছিস তুই বাবু? মিশরাতকে কেন আসতে বলবি? সে তোমার ছেলেকে ফিরিয়ে দিয়েছিল। তুমি খুশি হবে না আম্মু যদি তার সামনেই তোমার ছেলে আরেকজনকে বিয়ে করে? আরিয়ানের কথা শুনে হয়তো খুশি হলো বাকিরা,
তাই চুপ করে রইল সবাই। মিসরাত ডুকরে কেঁদে উঠল আরিয়ানের দিকে তাকিয়ে তার কথা শুনে। এতটা নির্দয় তুমি কিভাবে হতে পারো আরিয়ান? কিভাবে? এই মেয়ে শুনো, নিজে থেকেই তো এসেছো, এখন কেঁদে কেঁদে নাটক করছো কেন? নুজহাতের কথা শুনে ইশতিয়াক বলল, একদম ঠিক কথা বলেছেন তুমি নুজহাত। তুমি তো যাকে ভালোবাসতে তার জন্য কেঁদে কেঁদে মরছিলে। অবশ্য সেই ভালোবাসার মানুষ তো তখনও তোমাকে বলেও নি যে সে তোমাকে ভালোবাসে। তুমি নিজে থেকেই তাকে ভালোবাসতে বলে কেঁদে কেটে অস্থির। আর এই মেয়েকে দেখো, মেয়েটাকে ভালোবাসে বলেছে তোমার ভাই, আবার তার সামনেই কাউকে বিয়ে করছে, তাই সেই কান্না করছে। তার কান্নাটা পুরোটাই নাটক। কি বলো তুমি? তোমারটা কিন্তু খাঁটি, অবশ্যই খাঁটি। নিজেরটা খাঁটি অবশ্যই দাবি করবে, আর অন্যটা কেনই বা বলবে? নির্ঘাত এই মেয়েটা নাটক করছে। আর এসব বারবার সত্যিকারের কান্না নাকি? একদমই না, সব অভিনয়, বুঝলে? ইশতিয়াক, ঠাট্টা করছো? আরে না, তোমার সাথে এসব করার সাহস আছে নাকি আমার? নুজহাত মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে ইশতিয়াকের কথায় বেশ খানিকটা নুয়ে পড়েছে। আপাতত চুপচাপ হয়ে গিয়েছে। মিসরাত জোহরা বেগমের কাছে চলে গেল। আন্টি জানো, তোমার ছেলেকে বলেছিলাম আমাদের বিয়ের কথা, কিন্তু তোমার ছেলে এটা কি করছে তুমি বলো না আন্টি? কখনো শুনেছো বা দেখেছো মোনা ছাড়া আর কোনো মেয়ে তোমার ছেলের জীবনে এসেছে? তোমার ছেলে এমনটা ইচ্ছে করে করছে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি একটু বলো না তোমার ছেলেকে এসব বন্ধ করতে। ওই দিন আমি তোর বাসায় গিয়ে বলেছিলাম, তোর মনে নেই মিশরাত? ওসব মন থেকে বলেছো তুমি? আন্টি আমার দিকে তাকিয়ে বলো, মন থেকে বলেছো তুমি এসব? জোহরা বেগম মিসরাতের থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকালেন। তুমি আমাকে তখন প্রাণে মারতে গিয়েছিলে, বলো এটাও মন থেকে করতে গিয়েছিলে? বলো না আন্টি, যে মিসরাত এই হক পরিবারের মানুষদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল তোমার সাথে, তাকে মন থেকে মারতে গিয়েছিলে তুমি? আন্টি তুমি একজন মা, আমি জানি তখন তোমার মাথা ঠিক ছিল না। ইস্যু যখন হারিয়ে গিয়েছিল তখন আমি দেখেছিলাম আমার আম্মুর কান্না, আমি তোমার অবস্থাও বুঝতে পেরেছিলাম আন্টি। তখন আরিয়ানের শোকে কাতর ছিলে তুমি, কিন্তু আরিয়ানের তো কিছু হয়নি আন্টি। আল্লাহর অশেষ রহমত, সে আমাদের কাছে ফিরে এসেছে। আন্টি আমি জানি রাগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আরিয়ানকে উল্টো পাল্টা অনেক কথা শুনিয়েছি, অনেক কথা বলেছি আমি তার জন্য আরিয়ানকে বলেছিও যে ভুল আমার হয়েছে, সে তবুও আমার কথা মানতে নারাজ। আন্টি কেউ যখন তার ভুল স্বীকার করে তখন কি তার ব্যাপারটা একটু বিবেচনায় আনা যায় না? আমিও তো আমার ছেলের জন্য বলেছিলাম, ভুল স্বীকার করেছিলাম আমরা আর আমার ছেলে। আন্টি নুজহাত আপুর দিকে একবার তাকিয়ে বলো তো, তোমার মেয়েকে কোনো ছেলে অপমান করার পরে, চরিত্র নিয়ে প্রশ্ন তোলার পরেও এত সহজে তাকে এই ছেলের হাতে তুলে দিতে? শুধুমাত্র ভুল স্বীকার করার কারণেই তুলে দিতে? দুবার ভাবতে না? একটা সন্তানের ভালো থাকার বিষয়ে তার বাবা মা সবসময় শঙ্কিত থাকে। তুমি তো আমার থেকে ভালো জানো। আমার আম্মুরও মনে হয়েছিল হয়তো আরিয়ানের কাছে আমাকে তুলে দিলে সে আবারও কখনো এমন ভুলটাই করবে। এখন মনে হয় না। না, কারণ যে বিনা কোনো স্বার্থে তার ছোট মেয়েকে বাঁচাতে পারে, সে কেন তার বড় মেয়ের সাথে আর অন্যায় করবে? তো এতদিন কোথায় ছিলি তুই? নিশান আজকে ভালো না বলে তুই এখানে এসেছিস? একই প্রশ্ন তো আমারও ছিল আন্টি। মোনা ভালো না বলেই আরিয়ান আমার কাছে ফিরে গিয়েছিল। তোমরা পুরো পরিবার প্রতারিত হয়ে ফিরে গিয়েছিলে। আরিয়ান আমার জীবনের প্রথম ভালোবাসা আন্টি, এবং এখনো পর্যন্ত সেই শেষ। নিশানের প্রতি কখনো আমার ভালোবাসার ছিটেফোঁটাও ছিল না। যাকে আমি আমার একমাত্র ভালোবাসা হিসেবে চাইছিলাম, যাকে সবটুকু দিয়ে ভালোবেসে এসেছিলাম, তার জীবনে আমি অদ্বিতীয় হিসেবে নিজের স্থান চেয়েছিলাম আন্টি, মুখ্য স্থান চেয়েছিলাম। ওই কারোর থেকে প্রতারিত হওয়ার পর এরপর আমার কথা মনে পড়বে, এরপর আমার কাছে ফিরে আসবে, এমনটা চাইনি আমি। এই অভিমান আমার মনে তীব্রভাবে জেগে বসেছিল, যার কারণে আরিয়ানকে ভালোবাসলেও আরিয়ান তখন ফিরে আসতে চাইলেও আমি রাজি হইনি। কিন্তু তুই এখন আরিয়ানের মনের থেকে পুরোপুরি বেরিয়ে গেছিস। আরিয়ান তোকে নিয়ে এখন আর ভাবে না মিশরাত। তাছাড়া এটা কি তুই অস্বীকার করতে পারবি যে আরিয়ান তোর জন্য বিপদে পড়েছিল? ঠিক বলেছেন আমা। আরিফ বোধ হয় মিশরাতের ঠিক করা লোকই ছিল। ইশতিয়াকের কথায় জোহরা বেগম যেন চমকে গেলেন। কি
সত্যি বলছো তুমি? আপনার কথা অনুযায়ী এমনটাই মনে হলো আর কি, তাই বললাম। না মানে আরিফ সব সত্যিটা যখন সেদিন বলেছিল, তখন সে শুরু থেকে শেষ অবধি সব বলেছিল। আপনার ছেলে বলেনি মিশরাত কিভাবে আরিফের প্ল্যান পরোক্ষভাবে বানচাল করে দিয়েছিল? আহনাফ হক ব্রুকুসকে বললেন, মিশরাতের সাথে আরিফের কি সম্পর্ক? না, সেই সম্পর্কে কথা বলেনি। আরিয়ান, তুমি বলবে? মোনা আমাদের ব্যবসার ক্ষতি করেছিল, সেটা তো আমরা সবাই জানি। এতদিন পর্যন্ত ভেবেছিলাম সে গোল্ড ডিগার, কিন্তু আসলে তা নয়। আরিফ মোনাকে দিয়ে ধীরে ধীরে আমাদের গড়ে তোলা ব্যবসা ধ্বংস করে দিতে চেয়েছিল। মোনার মতো বহুরূপী এবং চতুর একজন মেয়ে এজন্য তার পছন্দের ছিল। মোনার আসল সত্যি কেউ জানতাম না আমরা, মিসরাতও জানতো না। কিন্তু যে কোনো কারণেই হোক, মোনাকে মিসরাতের সন্দেহ হয়েছিল যে তাকে যতটা ভালো মনে হয় সে তেমন মোটেও নয়। আর আরিফ চাইনি মোনা কারোর সন্দেহের দৃষ্টিতে পড়ুক, তাই মোনার সন্দেহকারী মিসরাতকে পথের কাঁটা হিসেবে দেখেছিল সে, আর তাকে রাস্তা থেকে সরানোর জন্য চেষ্টা করছিল। কিন্তু তার আগেই মোনা নিজে নিজে সর্দারি করে মিসরাতকে অপমান করার চক্রান্ত করে। কিন্তু সেই চক্রান্ত ফলপ্রসূ না হওয়ায় সে নিজেই ধরা পড়ে যায় এবং আমাদের ব্যবসা ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো মিশরাত মোনাকে সন্দেহ না করলে তখন তোমাদের এত বছরের পরিশ্রমের ব্যবসা ধীরে ধীরে নষ্ট হয়ে যেত, তাই তো? ইশতিয়াক আরিয়ানকে একটা প্রশ্ন করেছে ঠিকই, কিন্তু আর চোখে তাকিয়ে আহনাফ হক আর জোহরা বেগমের দিকে। দুজনই কপাল কুঁচকে রেখেছেন। নুজাত এবার বলে উঠল, সে যা ইচ্ছে তা হোক, অতীত অতীতই। কিন্তু আমার ভাই যত সমস্যার সম্মুখীন হয়েছে তা এই মেয়ের জন্য, এই মেয়ের পরিবারের লোকেদের জন্য। ইশতিয়াক বলল, যেমন একটু উল্লেখ করো তো তুমি দুই একটা। আমার ভাই যে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা কার জন্য? এই মেয়ের জন্য না? না। মিথ্যে বলবে না ইশতিয়াক। আমার যেই ভাই জীবনে একটা সিগারেট অবধি কখনো ছুঁয়ে দেখিনি, সে মাতাল হয়ে থাকতো কিসের জন্য? অবশ্যই মিশরাতের জন্য। তাহলে অস্বীকার করছো যে? তোমার ভাই মাতাল হয়েছে এটুকু পর্যন্ত একদম ঠিক, আমি তো না করেছি। কিন্তু মাতলা মতো তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী নয়। তাহলে কি দায়ী? জোহরা বেগমের করা প্রশ্নের উত্তরে আরিয়ান বলল, আমাকে ইচ্ছে করে গাড়ি চাপা দেওয়া হয়েছিল আম্মু, আমার মৃত্যু নিশ্চিত করতে। আর এটা আরিফের নির্দেশে তার ছোট ভাই নিশান লোক ঠিক করিয়ে করেছিল। গাড়ি দ্রুত গতিতে আমাকে এসে ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু এর আগে না তো হর্ন বাজিয়েছে আর না একটাবারের জন্য গাড়ির লাইট এসে আমার চোখে পড়েছে। জোহরা বেগম আহনাফ হকের দিকে তাকালেন একবার, দু চোখে চোখাচোখি হলো। ইশতিয়াক পুনরায় বলতে লাগলো, তো কি বলেছিলেন নুজাহাত? আরিয়ানের সব সমস্যার মূল মিশরাত আর তার পরিবার। মনে আছে তো নুজাহাত, আরিয়ানকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে কি নিয়ে এসেছিল? রাস্তার একটা মানুষ এক পা অবধি এগিয়ে আসেনি। এই যে মিশরাতের পিছনে দাঁড়িয়েছে যে দুজন, তারাই আরিয়ানকে হসপিটালে নিয়ে গেছিল। নয়তো আরিয়ানকে সেদিন হয়তো মেরেই ফেলতো আরিফ। আর তুমি হয়তো এখন আবারও একটা পয়েন্ট তুলে ধরবে, যে ঘটনার জন্য সবাই মিশরাতকে উপর রেগে আছো। আরাব আজকে এখানে নেই, নয়তো সে বলে দিতে পারতো। কিন্তু আরিয়ান তো আছে। জিজ্ঞেস করো তোমার ভাইকে যে তাকে আরাব বলেছিল কিনা আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। জিজ্ঞেস করো। দেখো তোমার ভাই চুপ। নীরবতা সম্মতির লক্ষণ। আজকে যদি আমরা 3-4 জন একসাথে থাকতাম তাহলে কখনোই আরিয়ানকে প্রাণ হারিয়ে ফেলার আশঙ্কা উদয় হতো না। তো আরিয়ানের একরকম স্বভাবের জন্য মিশরাত দায়ী। নুজাহাত, আরিয়ান তোমার ভাই, এটা আমি জানি। আরিয়ানের জন্য তোমার মনে অনেক ভালোবাসা, অনেক চিন্তা। কিন্তু অতীতটাকে এত সহজে ভুলে যাওয়া কি ঠিক? যে মেয়েটাকে আজকে তুমি এখানে দেখে ডাকতে গেলে, সে তোমার কারণেই মেয়েটা তোমার ভাইয়ের জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। এই মেয়েটাই চেষ্টা করেছিল তোমাকে আর আমাকে এক করতে। এতটুকু খারাপ লাগছে না তোমার এভাবে কথা বলতে? নুজাহাতের কথা বলার মতো আর কোনো মুখ রইল না। আহনাফ হক কিছুক্ষণ চুপ থেকে বললেন, এসব তো আরিয়ান আমাদেরকে বলেনি। এখন এখানে থাকা সকলে কম বেশি চুপ। হুট করেই এই পরিবেশে ঠিক কি করা যায় তা বুঝে উঠতে পারছে না কেউই। মিশরাত জোহরা বেগমের আরও একটু নিকটে গেল, ওনার দুহাত নিজের হাতে বদ্ধ করে বলল, আন্টি এবার বলো, আর কি কোনো অভিযোগ বাকি আছে তোমার আমার উপর? থাকলে সেগুলোও বলে দাও, কিন্তু প্লিজ আরিয়ানকে একটু বোঝাবে।
জোহরা বেগম যেভাবে ছিলেন সেভাবেই রইলেন। এতক্ষণ যাবৎ যে রাগ দেখাচ্ছিল সেটা আর নেই। তবে হ্যাঁ, ও না করছে না। মিসরাত এবার আহনাফ হকের দিকে তাকালেন, করুণ কণ্ঠে বললেন, আঙ্কেল, তুমিও চুপ হয়ে থাকবে? কেউ তোমরা আমার কষ্ট দেখতে পাচ্ছ না? কেউ তোমরা আমার কথা বুঝতে পারছো না? সবাই একজোট হয়ে এভাবে চুপ করে থাকবে বলে ঠিক করে নিয়েছো? জোহরা বেগম পড়েছেন একটা অপ্রস্তুত অবস্থায়। উনি কিছু বলতে গিয়েও কেন জানি বলতে পারছেন না। আমতা শুরু করেছেন। আরিয়ানা কণ্ঠ কানে এলো এর মধ্যে, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আর যেন একটা শব্দ উচ্চারণ করার ইচ্ছে মরে গেছে মিসরাতের। তার মানে আরিয়ান দৃঢ় প্রতিজ্ঞ যে এই মেয়েকে সে বিয়ে করবে। জোহরা বেগমের হাত ছেড়ে দিল মিসরাত। জায়গায় দাঁড়ানো থেকে এক কদম করে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সে। আর তার কাউকে কিছু বলার নেই। কাকে আর বলবে? যার জন্য এত অনুরোধ করলো সে নিজেই তো চুপ। মিসরাতের কেন যেন এখন আর কান্নাও আসছে না, কেবল উদাসীন দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে সে। জোহরা বেগম সেদিকে একবার তাকাচ্ছে তো আরেকবার আরিয়ানের দিকে তাকাচ্ছেন। এরপর আমতা করে বললেন, দেখ মিশু, আমি গতকাল রাতে আরিয়ানকে বলেছিলাম যে সে যাকে পছন্দ করবে তার সাথেই আমি বিয়ে দিব তার। আমার ছেলের সুখেই আমার সুখ, আমার ছেলের ভালো থাকাতেই আমাদের সকলের ভালো থাকা। আরিয়ান এখন তোকে আর ভালোবাসে না, যেই কারণেই হোক তানিশাকে ভালোবাসে, তাই তুই আর আশা রাখিস না। এতক্ষণ যাবৎ আরিয়ানের মুখভঙ্গি খুবই গম্ভীর ছিল, তবে সেই গম্ভীর মুখে বরাবর মতো এবারও বাঁকা একটা হাসি ফুটে উঠল। জোহরা বেগমের কথা শুনে যেন ইশতিয়াকের চোখ দুটো চিকচিক করে উঠল। তার মানে আপনাদের মিশরাতকে নিয়ে কোনো আপত্তি নেই? আব্বা না, ওই আরিয়ান তো চায় না, নয়তো দেখা যেত। যদি আরিয়ান চায় মিশরাতকে, তাহলে কি মেনে নেবেন আপনারা মিশরাতকে? জোহরা বেগম আহনাফ হকের দিকে একবার তাকালেন তো আরেকবার নুজহাতের দিকে। তিনজনই এখন যেন থতমত খেয়ে আছে। বললেন না জাম্মা, আর কোনো আপত্তি থাকবে না কেন আপনাদের? না, কিন্তু আরিয়ান তো চায় না। আরিয়ান সামনে থাকা রেজিস্ট্রি পেপারগুলো তানিশার হাতে দিয়ে দিল। কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি এখন যেতে পারেন। আর তানিশা, তুমিও তোমার আব্বু আম্মুকে নিয়ে যেতে পারো। অ্যাডভান্স তো তোমাদের সকলকে পে করা হয়েছে, তাই না? জি স্যার। বাকিটুকু যা আছে নিজেদের টাকা বুঝে নিয়ে যেও তোমরা। আমি দিদারকে বলে রেখেছি। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক ফর ইয়োর ম্যারিড লাইফ। এখনো হয়নি? অগ্রিম শুভকামনা জানিয়ে রাখছো? এখনো হয়নি তো কি হয়েছে, হবে তো জানি, আর খুব তাড়াতাড়ি সেটাও জানি। স্যার, দাওয়াত কিন্তু চাই। পাবে পাবে। জোহরা বেগম, আহনাফ হক আর নুজাতের চেহারা এখন দেখার মতো। তিনজন বজ্রপাতের মতো তাকিয়ে আছে আরিয়ানের দিকে। নুজাত বেবাচাকা খেয়ে বলল, ভাইয়া, টাকা মানে? কাজী, তানিশা আর ওর আব্বু আম্মুকে টাকা দিবি মানে? ইশতিয়াক একগাল হেসে বলল, মানে এসব শেপ একটা অভিনয় ছিল। সবচেয়ে বড় অভিনেতা হলো তোমার ভাই, আর তার সহ অভিনেতা হিসেবে আমি আর সাদমান আছি। সর্বশেষে অভিনেত্রী হিসেবে ছিল ইশরাত। মিসরাতের মনে হলো তার সামনে এখন যা যা ঘটেছে তার স্বপ্ন, কেবলই স্বপ্ন। সে যা শুনেছে সব অলৌকিক, যা দেখেছে সেটাও। কি বললো এসব ইশতিয়াক? তার সাথে এত বড় একটা অভিনয় করা হয়েছে, শেষ পর্যন্ত সাদমান এবং ইশরাতও বাদ রইল না। আহনাফ হক, এত বুদ্ধিমান পুরুষ, যেন এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন। অভিনয় মানে কিসের অভিনয় ইশতিয়াক? আপনাদের সম্মতি পাওয়ার জন্য এই অভিনয়টা করতে হয়েছে বাব্বা। যদিও আমি এই অভিনয়টা করতে চাইনি, আর না করতো সাদমান বা কিংবা ইশরাত, কিন্তু আরিয়ানের অনুরোধে আমাদের এটা করতে হয়েছে, আরিয়ান আর মিশরাতকে এক করার জন্য। ইশতিয়াক ঠিকই বলছে আব্বু। মিশরাতের প্রতি তোমাদের যে অভিযোগগুলো আছে সেগুলো ভিত্তিহীন। ইশতিয়াক আমাকে সব বুঝিয়ে বলেছে। ইশতিয়াকের সব কথাই আমি মোটামুটি সম্মত ছিলাম, কিন্তু একটা কথায় আমি সম্মতি দেইনি। ইশতিয়াক বলেছিল আপাতত তোমাদের অনুমতি ছাড়াই বিয়েটা করতে, কারণ এখন বিয়ে করার অনুমতি তোমরা দেবে না। বিয়ে করার কিছুটা সময় পর তোমাদের এই বিয়ের জন্য মানাতে বলেছিল ইশতিয়াক, কিন্তু আমার এই পদ্ধতি মনোপুত হয়নি। ইশতিয়াক বলেছিল মনে মিশরাত আর মুখে পরিবার নিয়ে আমি চলতে পারবো না জীবনে। আসলেও তাই, আমার যে কোনো একটা পছন্দ করতে হতো, কিন্তু না তো আমি তোমাদের সম্মতি ছাড়া কোনো প্রকার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারতাম, আর না তো মিশরাতকে হারাতে পারতাম। আম্মু,
তুমি বলেছিলে না সব কিছুর ঊর্ধ্বে তোমার ছেলের খুশি, আর এই তো একটু আগে বললে না আমি যদি মিসরাতকে বিয়ে করতে চাইতাম তাহলে তোমরা অনুমতি দিয়ে দিতে। আমি মিসরাতকেই চাই আম্মু। আমার ভুল ছিল, আমি ঠিক সময়ে ঠিক মানুষটাকে তখন চিনতে পারিনি, কিন্তু একবার যখন চিনতে পেরেছি তখন থেকে প্রতিটা মুহূর্তে তাকেই চেয়েছি। আমি মিসরাতকে চেয়েছি, মিসরাতকে চাই, আর মিসরাতকেই চাইব। তোমার ছেলের খুশি মিসরাতের মধ্যে। এবার বলো, মিসরাতকে তোমাদের পুত্রবধূ হিসেবে মানতে আর কোনো আপত্তি আছে তোমাদের? আম্মু, কথা বাড়ালে কথা বাড়বে। সমস্যা একটা তৈরি করতে চাইলে আরও 10টা আগ বাড়িয়ে তৈরি হয়ে যাবে নিজে থেকেই। আম্মু, মিসরাত সেদিন আমাকে হসপিটালে কি বলেছিল জানো? জানো না হয়তো যে মিসরাত আমাকে হসপিটালে দেখতে এসেছিল 4 দিন আগে। সে বলেছিল যদি আমরা তৃতীয় পক্ষের কথায় কখনো প্রভাবিত না হতাম তাহলে আমরা 6টা বছরের দাম্পত্য জীবন কাটিয়ে দিতে পারতাম। অথচ 6টা বছর আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য করেই কেটে গেল। আমরা আর কোনো ঝামেলা চাই না আম্মু। আমি যতটা মিসরাতকে চাই ঠিক ততটাই মিসরাতও আমাকে চাই। আজকে তার কথা শুনে তো এটা পরিষ্কার তোমাদের সকলের কাছে। অনেক ঝড়ঝাপটা গিয়েছে আমাদের সম্পর্কের উপর, এবার একটু সুখ চাই সেখানে, একটু। তো বিয়ে হবে ওর বাবা মা ছাড়া? জোহরা বেগমের কথায় খুশিতে চমকে উঠল আরিয়ান। আঙ্কেল আন্টিকে ফোন করব? ইশতিয়াকের কথায় ইসরাত বলল, না না ভাইয়া, আমার একটা মাত্র আপু, এভাবে তাড়াহুড়া করে কিসের বিয়ে? সব অনুষ্ঠান একে একে সম্পূর্ণ করে তবেই বিয়ে পর্যন্ত আগানো হবে। সকলের আগে বাগদান সাধতে হবে, আর বাগদানের তারিখ তো আপু আম্মুকে বলে ঠিক করতে হবে। ফোনে না হয় 2 পক্ষের গার্জিয়ান কথা বলে ঠিক করে নেবে তারিখ। এখানে থাকা সকলের মুখভয় এখন কম বেশি স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই মিসরাতের। এই 5-6 মিনিটের মধ্যে যা হয়েছে সব তার মাথার উপর দিয়ে গিয়েছে। সাদমান বলল, আচ্ছা, আমরা ওদের দুজনকে একসাথে কিছুটা সময় কাটাতে দিতে পারি কি? সাদমানের কথার পরিপ্রেক্ষিতে জোহরা বেগম বললেন, তুমি আর ইশরাত এসেছো এত দূর থেকে, কিছু খেয়ে নাও, তোমরা সবাই উপরে যাও। মিসরাতকে ইসরাত হাতে ধরে নিতে চাইলেও সে যেতে চায় না। মূলত এখানে বেশিক্ষণ থাকতে চায় না সে। আরিয়ান সব কিছু লক্ষ্য করেছে। জোহরা বেগম এখান থেকে যেতে নেবে তার আগেই ওনার হাত ধরে আটকে দিল আরিয়ান। সাথে করে আহনাফ হককে বলল কথা শুনতে। দুজনকে একত্র এনে সোফায় বসিয়ে দিয়ে নিচ ফ্লোরে হাঁটু গেড়ে বসলো আরিয়ান। এরপর বলল, আম্মু আব্বু, তোমাদের কাছে একটা কিছু চাইবো, এখন দেবে আমাকে? আহনাফ হকের প্রশ্নের ধরন দেখে হেসে ফেললো আরিয়ান। মিশরাতের সাথে না বিয়ের অনুমতি দিলাম, আরও চাই? খুব বেশি কিছু চাইবো না আব্বু, সবচেয়ে বেশি যেটা চাওয়ার ছিল সেটা তো দিয়েই দিয়েছ। এখন যেটা চাইবো সেটা যা দিয়েছ তার তুলনায় কিছুই না। কি চাস তুই? এখান থেকে একটু দূরে যেতে চাই আম্মু। এই জায়গাটাকে নিয়ে মিশুর মনে সবসময় একটা ভীতি কাজ করে, কারণ এই জায়গাটাতে সে খুব বাজেভাবে অপমানিত হয়েছিল। আর যাদের সামনে অপমানিত হয়েছিল তারা তো এখন অনেকেই থাকে আশেপাশে। মিশু চায় না কোনোভাবে তাদের সম্মুখীন হতে। এই শহর ছাড়া সম্ভব নয় একেবারে, কারণ এই শহরে আমাদের প্রতিপত্তি এবং ব্যবসার মূল স্তম্ভ মজবুত হয়েছে। আমাদের পরিচিতি, রাজনীতি এখানে বিস্তৃত। শহর ছাড়তে পারবো না, কিন্তু শহর থেকেই অন্তত বাসস্থান তো বদলাতেই পারি। মিশুর দিকে তাকিয়ে হলেও অন্তত। এখান থেকে চলে যেতে চাইছিস? আহনাফকে প্রশ্নের জবাবে আরিয়ান হ্যাবোধক মাথা নাড়ালো। কিন্তু কোথায় যাবি? জায়গাটাও তো ঠিকঠাক করতে হবে। তাছাড়া এমন একটা পজিশন নিতে হবে যাতে এটা ব্যাকআউট না হয়ে যায়। যেই সেই জায়গায় আমাদের তো যাওয়া মানায় না। সব ঠিক করা আছে আব্বু। মানে কবে করলি? সে আমি করে ফেলেছি, শুধু তোমাদের অনুমতির অপেক্ষায় ছিলাম। আমি আমার আব্বু আম্মুর মতামত ছাড়া কোনো কাজ করেই সন্তুষ্টি পাই না, জানোই তো। ঠিক আছে, সেসব নিয়ে সন্ধ্যার পরে আলাপ করব না হয়। দুপুর গড়িয়ে যাচ্ছে, তাদের কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তুই তাদের নিয়ে উপরে যা। সবাই এভাবে অভিনয় করে গেলে তোমরা আমার সাথে? অসাধারণ। যাদের উপরে এই সম্পর্কের আনাগোনা নিয়ে সবচেয়ে বিশ্বাস করতাম তারা একে একে কি সুন্দর রঙ্গ করে গেল আমার সামনে। আমার বেস্ট ফ্রেন্ড, এই যে 2 দিন মরার মতো ছিলাম, সে সবই দেখেছে কিন্তু চুপ ছিল। এই যে যাকে আমি বড় ভাই মনে করে সাহায্য চাইতে গেলাম, সেও সব জেনে শুনে কি দারুণ অভিনয় করে গেল। আর আমার ছোট বোন, বাহ,
জন্মানোর পরপর যাকে সকলের আগে আমি কোলে নিয়েছিলাম, নিজের ছোট বোন কম মেয়ের মতো আদর করতাম, সে গত 52 ঘন্টা যাবৎ সব দেখে শুনে এসেছে একেবারে আমার সাথে থেকে। সেও অভিনয় করলো। আপু দেখ, ভুল বুঝিস না প্লিজ, আমরা তো। একটা কথাও বলবি না তুই আমার সাথে। তুই না আমার কান্না সহ্য করতে পারিস না, এই তার নমুনা। তোর সামনে যেভাবে কাঁদলাম তোর একটুও খারাপ লাগলো না? আপু সাতমান সাক্ষী, ওকে জিজ্ঞেস কর। আমি তোর অগোচরে ওকে কত ফোন দিয়ে কান্না করেছি, কতবার বলেছি তোকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। মিসরাত দেখো, আমাদের মনে হয়েছিল এটা ভালো, আর উপায়ও তোমার থেকে এটা আশা করিনি সাদমান। ভবিষ্যতে তোমাকে বিশ্বাস করতেও আমার দুবার ভাবতে হবে। আর ইশতিয়াক ভাইয়া, আপনি আর কিছু বললেন না। আপনাকে যে মেয়েটা শীতের রাতে কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর কাঁদতে কাঁদতে অনুরোধ করেছিল আমাদের সম্পর্কের পরিণতি দিতে সাহায্য করার জন্য, তার সাথে আপনি এর পরের দিন থেকেই কি অসাধারণ অভিনয়টাই না করলেন। সত্যি মানতে হবে, এত এত অভিনেতা অভিনেত্রীর সামনে আমি আসলেই অবলা এক নারী। সাদমান, ইসরাত এবং ইশতিয়াক কাঁচামাচু মুখে দাঁড়িয়ে আছে। মিসরাত এখন কারোর কথা শুনতে রাজি নয়। আরিয়ানের জরুরি একটা ফোন আসায় এই রুমে ছিল না, কিন্তু ফোনে কথা বলা শেষ হলে রুমে আসার সময় দরজায় দাঁড়িয়ে থেকে মিসরাতের একে একে সকলের প্রতি আনা সকল অভিযোগই শুনেছে সে। দরজার সামনে দাঁড়িয়ে থেকেই চোখের ইশারায় সকলকে রুম থেকে চলে যেতে বলল আপাতত। মিসরাত অন্যদিকে মুখ করে আছে, তাই সে এসবের কিছুই দেখতে পায়নি। যখন হুট করেই কারোর দরজা বন্ধ করার শব্দ হলো, তখন মিসরাত পিছন ফিরে তাকিয়ে দেখলো আরিয়ান দরজা বন্ধ করছে, আর বাকিরা সবাই রুম থেকে উধাও। এখন রুমে শুধু সে আর আরিয়ান। একরাশ অভিমান বুকে চাপিয়ে গাল ফুলিয়ে মিসরাত রুম থেকে বের হয়ে যেতে নিল। তবে কয়েক কদম সামনে এগোতেই তার ডান হাতের কবজি চেপে ধরে নিজের দিকে ফেরালো আরিয়ান। এরপর একটানে তাকে নিজের বুক বরাবর এনে ফেললো। এই একদম আর্ধেক খেতে দেখাতে আসবে না। এতক্ষণ যাবৎ ওদের তো মিছিমিছি বকলাম আমি, সব নাটের গুরু তো তুমি। ছাড়ো আমাকে, ছোবে না একদম। মিসরাত এই কথাগুলো আরিয়ানের বুকে মাথা লাগিয়ে বলছে, আসলে বলতে বাধ্য হচ্ছে, কারণ আরিয়ান তাকে শক্ত করে চেপে জড়িয়ে ধরে রেখেছে। সেই বন্ধন থেকে মিসরাত ছুটতে অনেক কষ্ট করলেও পারছে না। কি হলো, বললাম না আমাকে ছোবে না? আমার সম্পদ নিতান্তই আমার, সেই সম্পদ আমার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত। যে আমার একান্তই ব্যক্তিগত তাকে ছুতে কারোর অনুমতি প্রয়োজন নেই, তোমারও না। আমি কিসের সম্পদ? আমি তো পুতুল, যে পুতুলকে কাঁদাতে তোমাদের সকলের খুব মজা লাগে, বিশেষত তোমার। দু চোখে দেখতে পারো না কিনা আমাকে খুব জানি আমি। আসলেই তোমাকে দু চোখে দেখতে পারি না, কারণ তোমাকে দেখার জন্য আমার দু চোখের পাশাপাশি দু কান, দু হাত, দু পা, উপর নিচ, দুটো ঠোঁট, নাকের দুটো ছিদ্র সবই দরকার লাগে। আর কি কি দুটো হিসেবে আছে বলো তো? অসভ্য কোথাকার। আরিয়ান ঠোঁট কামড়ে হাসছে। কিছুক্ষণ কেটে যায় নীরবতায়, কেউ কোনো কথা বলছে না। খানিকটা সময় পর আরিয়ান প্রথম কথা বলা শুরু করলো। মিশু, খুব শান্তি লাগছে রে এই বুকটাতে, ঠান্ডা হয়ে গিয়েছে ভেতরটা। হ্যাঁ, আমাকে শাস্তি দিয়েই তো তোমার কলেজে ঠান্ডা হয়, তাই না? এমনটা আমি কখনোই করতে চাইনি মিশু, কিন্তু পরিস্থিতি এমন একটা জটিল পর্যায়ে চলে গিয়েছে যে সহজ পদ্ধতি আর ছিল না এর চেয়ে। আমি আব্বু আম্মুকে না বলে বিয়ে করতে পারতাম না কখনোই। আমি ভেতর ভেতর অশান্তিতে ছটফট করতাম। মানুষ দুটো আমাকে অতিরিক্ত ভালোবাসে, আমিও তাদের প্রচণ্ড ভালোবাসি। আবার তোমাকেও ছাড়তে পারতাম না, কারণ তোমাকেও তো আমি ভালোবাসি। কিন্তু এইভাবেই তোমার সব করতে হলো? তোমাকে আমি আমার দিকটা বুঝিয়ে বলছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। শোনো তাহলে, যখন ইসরাতকে কিডন্যাপ করা হলো তখন এর দোষ আন্টি সরাসরি আমার উপর দিল, আর বাকিরা মৌন রইল। তখন তুমি বলেছিলে একমাত্র তুমি এটা বিশ্বাস করনি যে আমি ইসরাতকে কিডন্যাপ করিয়েছি, বলেছিলে না সেটা? কেন? কিন্তু যখন আন্টি তোমার সামনে আমাকে দোষারোপ করছিল তখন তুমি চুপ ছিলে। মিথ্যে বললাম? আরিয়ান, আমাকে বলতে দাও মিশু, তোমার বলা লাগবে না যে কেন তুমি চুপ ছিলে। আমি জানি তার কারণ। তুমি চুপ ছিলে এই জন্যে কারণ আন্টির মুখের উপর তুমি কথা বলতে চাওনি, ঠিক? হ্যাঁ। এটা কেন চাওনি? কারণ আন্টির মুখের উপর কথা বলতে তোমার খারাপ লাগবে, এটাকে বেয়াদবিও বলতে পারো, কিংবা আন্টি মনে কষ্ট পাবে সেটাও বলতে পারো। যদিও তুমি জানতে আন্টির আমার প্রতি করা অভিযোগ ভিত্তিহীন, তবুও তুমি চুপ ছিলে কারণ আঙ্কেল চুপ ছিল।
আন্টি আমাকে সন্দেহ করছিল, আর তুমি তোমার পরিবারের উপরে কথা বলতে যাওনি। আমার দিকটা একটু ভাবো মিসরাত, পরিবার তো আমারও আছে। তোমার যেমন আব্বু আম্মু, আমারও তো আব্বু আম্মু। তুমি তাদের ভালোবাসো, তাদের উপর আমার প্রতি আনা মিথ্যা অভিযোগ নিয়ে মুখ খুলোনি। তাহলে আমিও তো আমার আম্মু আব্বুকে ভালোবাসি। তাদের না জানিয়ে কিভাবে তোমাকে বিয়ে করতাম বলো? এটা কি তাদের মনে কষ্ট দেওয়া হতো না? আমি তাদের ভালোবাসি মিশু, যাদের ভালোবাসি তাদের মনে কি কষ্ট দিতে পারি আমরা? তুমি পেরেছিলে আঙ্কেল আন্টির মনে কষ্ট দিতে? কিন্তু তোমাকে তো পরে বলা হয়েছিল যে ওনাদের একটু বুঝিয়ে বলতে, সেটা বলনি কেন? আমি হয়তো বলতেই পারতাম, কিন্তু আমি বললে আব্বু আম্মু মনে করতো তোমার প্রতি আমার একটা দুষ্টু পক্ষপাত রয়েছে। তাই তো তাদের না করার পরেও তোমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছি। আমি তাদের বোঝালে হয়তো তারা তোমাকে বিয়ে করতে অনুমতি আমাকে দিয়ে দিত, কিন্তু তোমাকে মন থেকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিত না। বিয়ের পরেও তোমার সাথে হয়তো মুখ ভার করে রাখতো। তখন তোমার ভালো লাগতো, কিন্তু এখন তারা সবাই মন থেকে সম্মতি দিয়েছে। বিয়েটা তাদের মতামত নিয়ে হবে। তারা সব মেনে তোমাকে পুত্রবধূ রূপে ঘরে আনতে চাইছে। কিন্তু আজকে এমনটা না হলে তারা কখনো তোমার সাথে স্বাভাবিক হতে পারতো না। এই সংসারে এসেও তোমার মনে হতো সংসারটা তোমার না, তুমি যেন কোথাও নেই। তার কারণ ওই যে বললাম, তাদের মনে হতো তাদের কথার দাম থেকে বেশি গুরুত্ব আমি তোমাকে দিয়েছি। এই একটা অভিযোগ তোমার উপর আজীবনের জন্য তাদের থাকতো। তাই তোমার মুখ থেকে কথাগুলো বের হওয়া দরকার ছিল বিশু। তাছাড়া তোমার কথাগুলো যদি আমিই বলে দিতাম, তাহলে আব্বু আম্মু এটা বুঝতো কিভাবে যে তুমিও এখন আমাকে তোমার জীবনে? তাদের মনে হতো এই চাওয়াটা আমার তরফ থেকে একপাক্ষিক। আজকে তুমি নিজের মুখে সব কথা বলে দিলে। এখন তো আর কারোর মনে কোনো সন্দেহ নেই আমার প্রতি তোমার অনুভূতি নিয়ে। কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে যে এসব নাটক। মিশু, তোমার আজকে বলা কথাগুলোর মধ্যে যে সত্যতা লুকিয়েছিল সেটা সকলে বুঝতে পেরেছে। একটা কথা যখন আমরা মন থেকে কষ্টে থেকে বলি না, তখন তার মধ্যে আমাদের মনে থাকা প্রকৃত মনোভাব ব্যক্ত হয়ে ওঠে। সেটা অভিনয়ের মাধ্যমে হয় না। তোমাকে এখানে আসতে হতো মিশু। তোমার এখানে অবধি আসাটাই আমাদের সম্পর্কটা গড়তে অনেক কাজে দিয়েছে। সেটা জানো তুমি? তুমি কষ্ট পাবে এটা আমি জানতাম, তবে ভয়ে ছিলাম তোমাকে নিয়ে উল্টাপাল্টা আবার কোনো স্টেপ না নিয়ে বসো। তাই সাদমানকে বলেছিলাম ইসরাতকে তোমার সাথে থাকতে দিতে, যাতে সে তোমাকে চোখে চোখে রাখতে পারে। কিন্তু এই যে আমার কষ্টগুলো, প্রায় মরার মতো যে 2 দিন পড়েছিলাম বিছানায়, তুমি জানো? এই কষ্টটা সাময়িক মিশু, কিন্তু এই 2 দিনের কষ্টের বিনিময়ে আমরা যেটা পেয়েছি সেটা আজীবনের জন্য। তোমাকে আমি আজীবনের জন্য পেয়েছি মিশু, তুমিও আমাকে। এখন এই প্রাপ্তির পর বলো তো, ওই 2 দিনের কষ্টটাকে বেশি মনে হচ্ছে কিনা তোমার? তাছাড়া কষ্ট যে তুমি এই 2 দিন একা পেয়েছো তা যে নয়, তুমি জানো তোমার সাথে কষ্ট আমিও পেয়েছি মিশু। বিশেষ করে তোমার সাথে যখন কথা বলেছিলাম সেদিন রাতে, তুমি যখন কাঁদছিলে ফোনের অপর প্রান্ত থেকে, তখন আমার মনে কি চলছিল সেটা আমি জানি। আর এই যে বেচারা বক্সিং ব্যাগ আমার রাগের শিকার হয়েছে, সব ওটার উপর দিয়ে গিয়েছে। কত ঘুষি যে খেয়েছে আমার। বক্সিং ব্যাগ বেচারা নাকি? বেচারা তুমি বুঝলে কিভাবে? অবশ্যই বেচারা। বেচারি হলে আর ঘুষি দেওয়া লাগতো না, এর আগে কান্না করে দিত, এই যেমন তুমি করো। মিসরাত আসমিক দূরে সরে গেল, তাই আরিয়ান এবার তাকে বাধা দিতে পারল না। চক্ষুসকে কোমরে হাত দিয়ে মিসরাত জগরটে ভঙ্গিতে জিজ্ঞেস করলো, ও তার মানে তোমার কথা মতে আমি ছিচকা দুনে? সন্দেহ আছে? এসো, কেবল এসো আমার কাছে, আর একবার দেখো তোমাকে আমি কি করি। দ্রুতগতিতে হেঁটে রুম থেকে বের হয়ে গেল মিসরাত। এরপরেই আরিয়ান নুছাতের ডাক শুনল, ভাইয়া খেতে আয়, সবাই টেবিলে অপেক্ষা করছে। আরিয়ান পুরো পরিবার সমেত চলে গিয়েছে নতুন বাসস্থানে। বাসা পরিবর্তন করেছে বিদায় বিয়েটা একটু পিছিয়ে গিয়েছে। 2 পরিবার চাইছিল বিয়েটা যত দ্রুত সম্ভব হয়ে যাক, কিন্তু তবুও পিছিয়েছে প্রায় 7 দিন। এরপর আরিয়ান মিসরাতের বাগদান সম্পন্ন হয়েছে এবং গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, এবং অবশেষে আজকের সেই প্রতীক্ষিত দিন এসেছে আরিয়ান আর মিসরাতের জন্য। গরিতের সময় যখন দুপুর 1টা বাজে 13 মিনিট, তখন আরিয়ানের গাড়ি এসে থামে মিসরাতের বাসার সামনে। এরপর বর ভেতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বিয়ের আয়োজন। কাজী কবুল বলতে বলার পর একটু দেরি করেনি আরিয়ান। ইসরাত তা দেখে খুব হাসলো। ইসরাতের কানে কাছে গিয়ে বলল, বুঝলি আপু, 6 বছরের ধৈর্য আজ তত্তর করে ঘামের মতো ঝরে পড়ে যাচ্ছে। আহারে, আর তো তর সইছে না।
মিসরাতের কথা শুনে কেবল মুচকি আসলো। এরপর কবুল বলতে বলা হলো মিসরাতকে। সম্মতি পাওয়া গেল তার থেকেও। বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি করে। কথাটা সত্যি আজকে প্রমাণ হয়ে গেল। আরিয়ান আর মিসরাতের বিয়ের মাধ্যমে তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তারা দুজন এক হতে পেরেছে। শুধু এতটুকুই নয়, বরং 6 বছর পূর্বে ভেঙে যাওয়া দুটো পরিবারের মধ্যে সম্পর্কটাও জোড়া লাগালো আজকে অবশেষে। খাবার পর্ব শেষ করে আরও কিছুক্ষণ বাপের বাড়িতে থেকে অবশেষে সন্ধ্যা 6টায় আরিয়ানার হাত ধরে বিদায় নিল মিসরাত শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মিসরাতের শ্বশুরবাড়িতে বেজেছে প্রায় রাত 10টার কাছাকাছি। সারাদিনের ব্যস্ততায় দখল গিয়েছে বিদায় মিসরাতের সাথে আজকে তেমন কেউ আর কথা বলতে আসেনি। আরিয়ানের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হয়েছে বাসর ঘরে, আর সেটা করেছে নুজহাত নিজে। মিসরাতকে বিছানায় বসিয়ে দিয়ে সে তার পায়ের পাশে গিয়ে বসলো। এরপর কিছুটা অনুতাপের সুরে বলল, সরি মিসরাত। হুট করে সরি বলায় কিছুটা আশ্চর্য হলো মিসরাত। এ কি, সরি কেন বলছো আপু? তোমাকে অপয়া বলেছিলাম, এভাবে বলাটা আমার ঠিক হয়নি। আপু, পুরনো কথা না তুললেই নয়। আমি বিয়ে করে শুধু তোমার ভাইকে গ্রহণ করেছি এটা কিন্তু নয় আপু। আমি তোমাদের সবাইকে গ্রহণ করেছি মন থেকে। এটা তো এখন আমারও পরিবার, আরও একটা পরিবার পেয়েছি আমি। আর পরিবারের মানুষদের সাথে কি তিক্ত স্মৃতি নিয়ে বাঁচা যায়? আমি সেসব হয়তো এখনো ভুলে উঠতে পারিনি, কিন্তু ভুলে যেতে চাইছি আপু। তুমিও ভুলে যাও। নুজহাত মিসরাতের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, খানিকটা হেসে মাথা নাড়ালো। এরপর বলল, সব কিছু নিয়ে এসেছো তো লাগেজে? কিছু আনতে ভুলে গেলে বা লাগলে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। না আপু, লাগবে না, আমি নিয়ে এসেছি সব। আচ্ছা তুমি থাকো, আমি আরিয়ানকে পাঠিয়ে দিচ্ছি। নুজহাত রুম থেকে বেরিয়ে গিয়ে আরিয়ানকে রুমে পাঠালো। আরিয়ান রুমে ঢোকার সময় দেখলো মিসরাত খুবই ভদ্রভাবে শান্ত হয়ে বসে আছে, কিন্তু রুমে ঢুকে দরজা বন্ধ করে যেই না পিছনে ফিরল, অমনি যেন বদলে গেল মিসরাত। মাথা থেকে ঘুমটা খুলে ফেলে রেখে দিল বিছানায়, আর চোখ খুশ করে মুখ ফুলিয়ে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। তুমি এরকম বাগিনী হয়ে আছো কেন? আর সেকেন্ডের মধ্যে রূপ পাল্টালে কিভাবে? আমাকে বলছো রূপ পাল্টিয়েছি? আমার সাথে যে কত বড় বড় অভিনেতা অভিনেত্রী ঘুরে তুমি জানো? তাদের কাছে তো আমি নিতান্তই একজন দুগ্ধপোষ্য শিশু। কে অভিনেতা অভিনেত্রী? কেন, তুমি, সাদমান, ইশতিয়াক ভাইয়া আর আমার আদরের বোন ইসরাত যে নাটক করেছিলে তোমরা এই 18-19 দিন আগে, তার সামনে তো আমি পাত্তাই পাবো না। আচ্ছা, সে না হয় মানলাম, কিন্তু এরকম করছো কেন সেটা তো বলবে। আমি না ছিচকা দুনে, তো আমার কাছে এসেছো কেন? মানে বিয়ে করেছি, বউ আমার অপেক্ষায় বাসর ঘরে, তো আমি যাব কোথায়? তেঁতুল গাছের নিচে পেতনির কাছে? যাও না, কে ধরে রেখেছে? অন্তত পেতনি তো আর ছিচকা দুনে না। না বাবা, দরকার নেই, ঘরের পেতনি দিয়েই আমি সন্তুষ্ট। তেঁতুল গাছের পেতনি লাগবে না আমার। আরিয়ানের বাচ্চা, কি বললি এটা? জিভে কামড় দিয়ে আরিয়ান শটান হয়ে দাঁড়িয়ে আছে। এই যা, কি বলে ফেললো এটা মুখ ফসকে। এতক্ষণ অবধি কেবল মিসরাত ঘুমটা খুলে গাল ফুলিয়ে বসে থাকা পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন একেবারে বসা থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে বিছানার উপর। রাগে ফুসফুস করছে। আরিয়ান মিসরাতের হাবভাব ভেবেছিল বুঝি এখনই গলা চেপে ধরবে, তবে তেমনটা করলো না মিসরাত। বিছানা থেকে নেমে সোজা চলে গেল বারান্দায়। কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি মাথায় নিয়ে মিসরাতের পিছু পিছু গেল আরিয়ানও। গিয়ে দেখলো মিসরাত অন্যদিকে মুখ করে বসে আছে। আরিয়ান কিছুক্ষণ নিঃশব্দে হাত দিয়ে ডাকলো মিসরাতকে, কিন্তু তখন মিসরাত ফিরল না। আরিয়ান শুকনো মুখে ডুব গিলে ডাক দিল, মিশু, ও মিশু। এবারেও মিসরাত চুপ। আরিয়ান কিছুক্ষণ মাথা চুলকালো, এরপর কীভাবে যেন হাতটা দিতে দিতে গাইতে লাগলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবুও কথা কও না কেন বউ? বউ, ও বউ, আতা গাছে তোতা। আরিয়ানে দিতে পারার মতো আর গাইতে পারেনি কিছু। তার আগেই গলা চেপে ধরল মিসরাত। ইসরাতের মন আজ ভীষণ খারাপ, কারণ একা তো তার বোন কতটা দূরে চলে গিয়েছে তার থেকে, এরপর আবার আগামীকাল তার হোস্টেলে চলে যেতে হবে। সময় ফুরিয়ে গিয়েছে প্রায়, ক্লাস শুরু হবে তার। মুখ কালো করে এখন নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে ইসরাত। বেশ কয়েকটা পোশাক সে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, আরেকটা 3 পিস বাস করে কেবল ব্যাগে ঢুকাতে নেবে, এর মধ্যেই হুট করে যেন কোথা থেকে এসে সেটা তার হাত থেকে রেখে দিল সাদমান। পিছন ফিরে ইসরাত জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সাদমানের দিকে। মাথা নেড়ে ইসরাত জিজ্ঞেস করলো কি হয়েছে। সাদমান ইসরাতের হাত ধরে এনে বসালো বিছানায়, এরপর
ধপ করে শুয়ে পড়লো তার কোলে। ইসরাত জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? ভালো লাগছে না কিছু। তোমাকে ছাড়া থাকতে হবে ভাবতেই কেমন লাগছে। কতগুলো দিনের জন্য যাচ্ছ, কোনো ছুটি না পেলে তো আসবেও না। এই জন্যই বলেছিলাম এই শহর থেকে পড়াশোনা করতে। একদম না, তোমার যেদিকে চান্স হয়েছে সেটাই তোমার জন্য বেস্ট। আমি আমার ছোট্ট পরিটাকে খুব বড় একজন ডক্টর হিসেবে দেখতে চাই। পড়াশোনায় একটুও গাফলতি চলবে না। আগামীকাল চলে যাব, আর তুমি এখনো পড়া নিয়েই পড়ে আছো। ওইদিকে গিয়েও পড়াশোনা করতে হবে, আর এইদিকে বসেও সেই পড়াই শুনতে হয়। সাদমান ঈর্ষৎ হাসলো, এরপর গুনগুন করে গাইতে লাগলো, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। ইসরাতের মুখে হাসি ফুটলো, সেও তাল মেলালো সাদমানের সাথে। শুনতে চাই। সাদমান ইসরাতের কোল থেকে মাথা উঠিয়ে হাসি মুখে গাইতে লাগলো, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। ইসরাত বালিশে মাথা রাখলো, সাদমানের দিকে তাকিয়ে গাইলে, কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে কি মিষ্টির মধুর প্রেমের উপাখ্যান? ইসরাতের পাশে গিয়ে শয় সাদমান, শুনো প্রিয় শুনো দিয়ে মন সেই গানই গাইছি এখন, শুনো প্রিয় শুনো দিয়ে মন সেই গানই গাইছি এখন, এখন এই গানের বাসায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই। হঠাৎ গান থামিয়ে ইসরাত কপাল কুঁচকে বলল, আসলেই তো। কি আসলেই? তুমি আমার জন্য একটা গানও লিখলে না, কোনো প্রেমের উপাখ্যানও তৈরি হলো না। তাই? সমস্যা নেই, তোমার যদি সম্মতি থাকে তাহলে চলো আজ রাতে প্রেমের উপাখ্যান আবারও তৈরি করি একটা। সাদমান কথাটা বলার সাথে সাথেই একটা চোখ টিপ দিল। ইসরাত লজ্জা পেয়ে মুখ লোগালো সাদমানের বুকে। হোক না, আজকে রাতে আবারও একটা প্রেমের উপাখ্যান রচিত, ক্ষতি কি তাতে? ওরা একসাথে থাকুক, একসাথে বাঁচুক, তাদের এই জীবনে বেঁচে থাকা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ভালোবাসা দিয়ে মুড়িয়ে থাকুক। ভালো থাকুক তারা, ভালোবাসায় একে অপরকে ভালো রাখুক। ও বউ, আরে আজকে কেবল বিয়ে করলাম, এখনো কিছুই হলো না আমাদের মধ্যে, কিন্তু তার আগে তুমি এরকম আক্রমণাত্মক হয়ে উঠলে কেন? এত তাড়াতাড়ি মরতে চাই না তো, আগে একটু কাছে এসো। মিসরাত আরো জোরে জোরে টিপে ধরলো আরিয়ানের গলা। আরে অক্কা পাবো তো, এরপর কিন্তু জামাই মরলে কাঁদবে বলে দিলাম। হুট করে আরিয়ানের গলা ছেড়ে দিল মিসরাত। বিরক্ত মাখা চাহনিতে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। এই চাহনির জন্য 6টা বছর অপেক্ষা করেছি আমি। এই সামনে থেকে সরো, ভালো লাগছে না আমার তোমার সাথে কথা বলতে। পুরো মুড তুমি নষ্ট করে দিয়েছো। আমি পেতনি, আমি ছিচকা দুনে, আর কিছু? কে বলেছে এমন কথা? কার এত সাহস আমার বউকে পেতনি বলে? যে বলেছে সে পেতনি, তার বউ পেতনি। যে বলেছে সে তুমি, আর তার বউ আমি। আরিয়ান, মানে আবারও তুমি আমাকে পেতনি বলেছো? ধুর, তোমার সাথে আর কোনো কথাই নেই আমার। যাও, ভাগো এখান থেকে। কালকে ভাগিয়ে দিও, আজকে থাকি। ভুলে না হয় একটু মুখ থেকে বেরিয়ে গিয়েছে আর কি। এমন করে না তো বউ, আজকে রাতটা অন্তত নষ্ট করো না। নষ্ট আমি করেছি? তুমি সব নষ্ট করেছো। আচ্ছা মানলাম, আমি না হয় করেছি, কিন্তু তুমি অন্তত আজকে রাতটার জন্য একটু স্বাভাবিক হও। মিসরাত কিছু বলো না, শুধু একটা বেঞ্চি কেটে অন্যদিকে তাকিয়ে রইল। মিশু, একটু আগে রেগে গিয়ে আমাকে কি বলেছিলে বলো তো? মিসরাত প্রশ্নাত্মক ভঙ্গিতে তাকালো। বলেছিলে আরিয়ানের বাচ্চা, কিন্তু আসলে আরিয়ানের বাচ্চার কি পৃথিবীতে এখনো অস্তিত্ব আছে বলো তো? নেই। তো তোমার কথাটা বিফলে গেল না? কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না, তাই না? আরিয়ানের বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীতে এনে যখন বকবে, তখনই না কথাটা ঠিকঠাক মতো পরিপূর্ণতা পাবে, তাই না? তো আরিয়ানের বাচ্চাকে আনার চেষ্টা করতে হবে না? মিসরাত লাজুক হাসলো, সেদিকে তাকিয়ে আরিয়ান বিগলিত হাসলো। এরপর রুমে থাকা মিউজিক প্লেয়ার অন করে দিল। সেখান থেকে খুবই মৃদু এবং স্নিগ্ধ স্বরে বেশি আসছে গান। আরিয়ান পিছন থেকে মিসরাতকে ধরে পাজা কুলে করে কুলে নিল আরিয়ান। ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে ফুলে সজ্জিত সেই বহুল প্রতীক্ষিত বিছানা। চোখ মেলে দেখো দূরের আকাশে অভিমানী মেঘ ভাবছে একা। বাহিরে শীতের অসময়ে বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা পরিবেশ আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। তার ভেতরে আজকে ভালোবাসার বৃষ্টি নামলো। যতটা শীতল বাহিরের পরিবেশ,
ততটাই উৎস ভেতরের পরিবেশ। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই উষ্ণতা বাড়ছে বউ আর কমছে না। দীর্ঘ 6 বছরের প্রতীক্ষার ফল এই উষ্ণতা। কিছু ব্যথাও সুখের হয়। আজ সেই সুখের ব্যথাতেই না হয় মেতে উঠুক দুজন। সকল প্রাপ্তি আজ পূর্ণতা পাক। অনুভূতির অন্বেষণ শেষে দুটো মানুষের মনের মিলন তো হয়েছেই, আজ না হয় সেখানে শারীরিক প্রেমও স্থান নিক। বেশি আসুক কিছু সুখময় আর্তনাদ। হ্যালো বন্ধুরা, ধন্যবাদ যারা এতদিন পর্যন্ত গল্পের সাথে ছিলেন। এই গল্প শেষ হতে অনেক সময় নিয়েছি আমরা, তবে তার পিছনে বেশ কারণ ছিল, যদিও প্রতিটা কারণ আমরা উল্লেখ করে দিয়েছি, তবুও আপনারা ছিলেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলবে না কিন্তু। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আর হ্যাঁ, তোমাদের সবথেকে বড় খুশি খবর হলো আমরা এক্স বয়ফ্রেন্ড যখন বাংলাদেশ সেনাবাহিনী এটার সিজন 3 নিয়ে আসছি খুব শীঘ্রই। তো গল্পটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে এক্স বয়ফ্রেন্ড যখন বাংলাদেশ সেনাবাহিনী সিজন 3 নিয়ে। তো ধন্যবাদ, টাটা। এই ধারা কথা তো এখনো শেষ হয়নি। হ্যালো বন্ধুরা, লাভ স্টোরির পাশাপাশি যাতে তোমরা আর একটু বিনোদন পাও তার জন্য আমরা ফানি একটা চ্যানেল খুলেছি। সেখানে আমরা ফানি ভিডিও ছাড়বো, আশা করি আর তোমাদের ভালো লাগবে। ইতিমধ্যে আমরা একটা ফানি ভিডিও আপলোড দিয়েছি, যার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, পিন কমেন্টও দিয়ে রাখবো। আশা করি তোমরা ফানি ভিডিওটি দেখবে আর জানাবে কেমন হলো। ধন্যবাদ।